আজকে আমরা জিওসির প্রিভিয়াস ইয়ার দেখব। খুব বেশি কোশ্চেন নেই, অল্প কোশ্চেন আছে এবং দেখবে একই টাইপের কোশ্চেন বারবার আসছে। আচ্ছা, প্রথম কোশ্চেনের দিকে যদি যাই তাহলে দেখ, প্রথম কোশ্চেনটাই বলেছে যে হাইপার কনজুগেশন ঘটে না। এরকম টাইপের কোশ্চেনগুলো ভালোভাবে দেখবি যে না ওয়ার্ডটা আছে। অনেক সময় কি হয়, তাড়াহুড়োতে এই না ওয়ার্ডটা ওভারলুপ হয়ে যায়, ঘটে দেখে ফেলিস, তখন অ্যান্সার অন্যরকম হয়ে যাবে। তাহলে ঘটে না, তাহলে হাইপার কনজুগেশন হতে গেলে আমার কি চাই? আলফা। হাইপার কনজুগেশন হতে গেলে আমার আলফা হাইড্রোজেন চাই। তাহলে আমাকে আলফা হাইড্রোজেন, এখানে ডবল বন্ড আছে, তা ডবল বন্ডেড কার্বনের পাশের কার্বন আলফা কার্বন, আলফা কার্বন, আলফা কার্বন, এইটার ডবল বন্ডের এদিকের এই কার্বনটাও যেমন আলফা, এই কার্বনটাও আলফা, কারণ ডবল বন্ডের সাথে ইমিডিয়েটলি অ্যাটাচ, দুদিকেই আছে। অন্যগুলোতে দুদিকে ছিল না, তাই একটা একটা করে আলফা কার্বন, এখানে দুটো আলফা কার্বন আছে। হাইপার কনজুগেশন ঘটে না বলেছে, তাহলে আলফা কার্বনে যদি হাইড্রোজেন থাকে, সেই হাইড্রোজেনগুলোকে আমরা বলবো আলফা হাইড্রোজেন। তাহলে এখানে CH3-তে 3টে হাইড্রোজেন আছে, তাহলে এখানে 3টে আলফা হাইড্রোজেন আছে, হাইপার কনজুগেশন হবে। বি এরটাই উত্তর হবে, বি এরটার এক্সপ্লেনেশনে আসছি। সি এরটাই তোর যদি মনে হয় যে এখানে তো ডয়টেরিয়াম আছে, হাইড্রোজেন বললেন, ডয়টেরিয়াম আর হাইড্রোজেন আলাদা কিছু নয়, ওরা একে অপরের আইসোটোপ। তো ডয়টেরিয়ামও সেই হাইড্রোজেনই, শুধু 1H2 একটা নিউট্রন বেশি, তাহলে এখানেও আলফা হাইড্রোজেন আছে, সো হাইপার কনজুগেশন হবে। এখানে তো এদিকে 3টে এদিকে 3টে, 6টা হাইপার কনজুগেটিং স্ট্রাকচার হবে, তো এখানে তো প্রচুর হাইপার কনজুগেশন হচ্ছে। বি এরটা হবে উত্তর, এখানে হাইপার কনজুগেশন হবে না। আমি যদি এই স্ট্রাকচারটাকে ভেঙে লিখি, এই স্ট্রাকচারটা ভেঙে লিখলে কেমন হবে? এই পিডিএফটার উপর লিখবো না, আলাদা করে লিখি যে তোর এখানে CH ডবল বন্ড CH2, এই যে আলফা কার্বন থেকে কোনো হাইড্রোজেন না দিয়ে এখানে CH3 এবং CH3 আছে। একবারের জন্য যেন ভাবিস না এইটা আলফা কার্বনে কোনো হাইড্রোজেন নেই, সো আলফা কার্বনে হাইড্রোজেন নাই বলে ওটা হাইপার কনজুগেশন দেখাতে পারছে না। এইগুলো কিন্তু আলফা হাইড্রোজেন নয়, এগুলো সব বিটা কার্বনে বিটা হাইড্রোজেন। তো বিটা হাইড্রোজেন নিয়ে আমার তো কোনো কাজ নেই, তাহলে অ্যান্সারটা কোনটা হবে? অপশন বি তোর উত্তর হবে। নেক্সট কোশ্চেনের দিকে যদি যাই, তাহলে হাইপার কনজুগেশন এরকম কোশ্চেন এসেছে। নেক্সট কোশ্চেন এসেছে ফেনল আম্লিক প্রকৃতির কিন্তু ইথানল প্রশম কেন? এইটা নিয়েও বারবার আলোচনা করেছি যে আমার ফেনল আম্লিক প্রকৃতির কিন্তু ইথানল প্রশম কেন, এটা নিয়ে আগেও অনেকবার আলোচনা করা হয়েছে। এটাকে ছোট করে এই সাইডে তুলে দিই, ওইদিকে পরের কোশ্চেনটাকে নিয়ে আলোচনা করি। একটা পেজে যতগুলো অ্যান্সারকে আমরা লিখতে পারি দেখি। তাহলে কেন? তাহলে তার উত্তরে বলা হয়েছিল যে দুভাবে উত্তর করা যায়। আমি যদি ভাবি যে ফেনল অ্যাসিডিটি শো করে, তাই তো, ফেনল যদি অ্যাসিডিটি শো করে তাহলে এখান থেকে যেটা তৈরি হবে সেটা হচ্ছে আমার ফেনক্সাইড আয়ন তৈরি হবে। তাহলে এখান থেকে আমার ফেনক্সাইড আয়ন তৈরি হবে আর প্লাস H+ আয়ন দেবে, দেখা যাচ্ছে স্ক্রিনে? হ্যাঁ। তাহলে ফেনক্সাইড আয়নটা রেজোনেন্স স্টেবিলাইজড, বারবার এর রেজোনেন্স স্টেবিলাইজেশন নিয়ে আলোচনা করেছি। বই খুলবি, হাইপার রেজোনেন্স যেখানে আছে সেখানে যাবি, সেখানে দেখবি এটাকে খুব ভালো করে তোর বইয়ে এক্সপ্লেনেশন করা আছে। আমি টোটাল রেজোনেটিং স্ট্রাকচারটা ড্র করছি না, এখানে ডবল বন্ডেড অক্সিজেন, নেগেটিভ চার্জ, এটা এবং সো অন সো ফর্থ রেজোনেন্স হতে যাবে। সো এইভাবে রেজোনেটিং স্ট্রাকচারটা দেখাতে হবে, দিয়ে বলতে হবে এই যে ফেনক্সাইড আয়নটা, সেই ফেনক্সাইড আয়নটা রেজোনেন্স স্টেবিলাইজড বলে ফেনক্সাইড আয়নটা তৈরি হতে চাইবে, দ্যাট মিনস H+ আয়নটা সলিউশনে প্রডিউস হতে চাইবে, এই কারণে ফেনল অ্যাসিডিক। এছাড়াও এর আরেকটা এক্সপ্লেনেশনও আছে। স্যার আরেকটা এক্সপ্লেনেশন কি আছে? যদি তোর ওই H+ আয়নটাকে তুই না ছাড়িস, এটাকে OH আকারেই রাখিস, এই অক্সিজেনের যে লোন পেয়ারটা, সেই অক্সিজেনের লোন পেয়ারটা রেজোনেন্সে টেক পার্ট করবে। এই অক্সিজেন রেজোনেন্সে টেক পার্ট করার ফলে নেক্সট যে স্ট্রাকচারটা তৈরি হবে সেটা হবে এখানে নেগেটিভ চার্জ, ডবল বন্ডেড অক্সিজেন, হাইড্রোজেন, এখানে পজিটিভ চার্জ এবং এক্সেট্রা করে এখানে তোকে রেজোনেন্স দেখাতে হবে। এইবার এই যে সমস্ত রেজোনেটিং স্ট্রাকচারগুলো আছে, এই রেজোনেটিং স্ট্রাকচারগুলোর যে রেজোনেন্স হাইব্রিডটা হবে, সেই রেজোনেন্স হাইব্রিডে বেনজিনের নেগেটিভ চার্জ ঘুরছে, এই অক্সিজেনটা হাইড্রোজেনের সাথে বন্ডেড, এই অক্সিজেনের মাথায় ডেল্টা পজিটিভ চার্জ তৈরি হচ্ছে। তাহলে অক্সিজেনের মধ্যে ডেল্টা পজিটিভ চার্জ তৈরি হলে অক্সিজেনটা আরও বেশি ইলেকট্রোনেগেটিভিটি বেড়ে যাচ্ছে, যার ফলে এই হাইড্রোজেনের কাছ থেকে ইলেকট্রন টানবে, এই হাইড্রোজেনের মাথায় ডেল্টা পজিটিভটাকে আরও বাড়িয়ে দেবে, দ্যাট মিনস ওই হাইড্রোজেনটাকে আরও অনেক বেশি অ্যাসিডিক করে দিচ্ছে। তাহলে তোর ইচ্ছা হলে তুই এই উপরের এক্সপ্লেনেশন, মানে এই যে প্রথম হাফে যেটা করলাম, এই পার্টটুকুকে নিয়েও তুই অ্যান্সার লিখতে পারিস, না হয়তো যে নিচের হাফে এইভাবে অ্যান্সার করতে পারিস। দুটোই তোর বইয়ে আছে। রেজোনেন্স টপিকটা বার করবি, রেজোনেন্স বলার পর রেজোনেন্স দিয়ে আমরা অ্যাসিডিটি বেসিসিটি যখন এক্সপ্লেনেশন করি সেটা বলা রয়েছে। এই কারণে হচ্ছে ফেনল অ্যাসিডিক। কিন্তু আমরা যদি ইথানলের কথা বলেছিলাম ইথানল অ্যাসিডিটি তো সই করেই না, মানে ওটা ওয়াটারের থেকেও বাজে অ্যাসিড, সো সে কারণে ওটাকে জেনারেল ধরে নিয়ে বলেছে যে অ্যাসিডিটি শো করে না। CH3 CH2 OH, এখানে এরকম কোনো ইফেক্ট নেই।
অক্সিজেনের লোন পেয়ারটা এদিকে কোনো রেজোনেন্স পাচ্ছে না, যদি হাইড্রোজেনটা ছেড়ে দেয়, যদি ও হাইড্রোজেনটা এখান থেকে ছেড়ে দেয় দিয়ে যদি ও মাইনাস আয়ন তৈরি করে, হাইড্রোজেনটা ছেড়ে দেওয়ার পর যদি এখানে ও মাইনাস আয়ন তৈরি করে ইথক্সাইড আয়ন, সেই ইথক্সাইড আয়নটাকে এদিকে রেজোনেন্স স্টেবিলাইজ নো, তাহলে সেটাও পারছে না, তাহলে ওর হাইড্রোজেন ছেড়ে দেওয়ার পর কোনো স্টেবিলিটি নেই বা হাইড্রোজেন ছাড়ারও ওর কাছে কোনো টেন্ডেন্সি নেই, রেজোনেন্স পাচ্ছে না বলে। সো এই কারণে এই OH বন্ডটাই এরকম করে H+ আয়ন ছাড়ার কোনো প্রবণতা নেই, সেই কারণে ইথানল কিন্তু প্রশম বা লেস অ্যাসিডিক বলা বেটার। ঠিক আছে, তাহলে দুটো কোশ্চেন হলো, এগুলো সব রেজোনেন্সের মধ্যেই রয়েছে, বইয়ে যা আছে সমস্তই বইয়ে থেকেই কোশ্চেন আছে, কোনো বইয়ের বাইরে নেই, একদম ইজি কোশ্চেন আছে। IUPAC নোমেনক্লেচার লিখতে বলেছে, IUPAC নোমেনক্লেচার দেখ এখানে ট্রিপল বন্ডও আছে, ডবল বন্ডও আছে। আমি বলেছিলাম যে আমাকে প্রথমে দেখতে হবে ডবল বন্ড ট্রিপল বন্ডকে প্রথমে ডিফারেন্টভাবে ট্রিট করব না, প্রথমে আমরা ডবল বন্ড ট্রিপল বন্ডকে এক কথায় আনস্যাচুরেশন বলবো, দিয়ে আমরা দেখব যে আমরা আনস্যাচুরেশনকে কোন দিক থেকে আগে পাচ্ছি। এই পার্টিকুলার এক্সাম্পলটাতে আনস্যাচুরেশন দুদিক থেকেই সেম পজিশনে আছে, তাহলে আনস্যাচুরেশন যদি দুদিক থেকেই সেম পজিশনে থাকে তখন আমাকে ডবল বন্ডকে আগে প্রায়োরিটি দিতে হবে। তাহলে নাম্বারিং স্টার্ট হবে 1 2 3 4, তাহলে 1 2 3 4 হলে এই কম্পাউন্ডের নোমেনক্লেচার কী হবে, ভালো করে চারটে কার্বন, ডবল বন্ড বা ট্রিপল বন্ডের যে নামটা সেটা কখনো সামনে বসে না, অলওয়েজ প্রেফিক্সে বসে, সরি অলওয়েজ সাফিক্সে বসে, সামনে বসে না বলে প্রেফিক্স বলে ফেললাম, সামনে বসে না মানে প্রেফিক্সে বসে না, অলওয়েজ সাফিক্সে বসে কার্বন নাম্বারের পর। তাহলে চারটে কার্বন মানে মিথিত প্রোবিউট, তাহলে বিউট, তার 1 নম্বরে ইন 3 নম্বরে আইন, তাহলে বিউট 1 আইন 1 ইন 3 আইন, এটা হবে এই কম্পাউন্ডটার নোমেনক্লেচার, তাই তো? আশা করি বুঝতে পেরেছিস। তাহলে বিউট 1 ইন 3 আইন নোমেনক্লেচার হলো। এবার বলেছে টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড SN2 বিক্রিয়ায় অংশগ্রহণ করে না কেন? যখন SN2 আর SN1 রিয়াকশন পড়িয়েছি তখন সেদিন পার্টিকুলারলি আমরা এটাকে নিয়ে আলোচনা করেছিলাম, বলেছিলাম SN2 SN1 আমাদের আরও অনেক ধরনের সাবস্ট্রেট পড়তে হবে, তবে SN2 SN1 রিয়াকশন পড়ার সময় ওই SN2 SN1 এর একদম বেসিক্সটা আমরা কোন সাবস্ট্রেটটাকে নিয়ে পড়ি, আমরা প্রথমে CH3Cl লিখে নিই, তারপরে আমরা এখানে লিখি CH2, এখান থেকে একটা CH3 বাড়িয়ে দিই, দিয়ে লিভিং গ্রুপ ক্লোরিন লিখলাম, দেন আমরা দুটো মিথাইল গ্রুপ লিখে দিলাম, দেন আমরা আরও একটা মিথাইল গ্রুপ বাড়িয়ে দিই, দ্বারা সমস্তটাকে একটা সিঙ্গেল লাইনে লেখা যাবে। আমি যদি একটু জায়গাটা বানিয়ে এইদিকে যদি একদম লেফটে দিই দেখা যাচ্ছে, এখানে গ্যাপটা কমাই, এখানে গ্যাপটা কমিয়ে দিই, এবার ধরে যাবে। এবং যদি আমি 3টে মিথাইল গ্রুপকে লাগাই, তাহলে এই কটা সাবস্ট্রেটকে নিয়ে আমরা আলোচনা করেছিলাম, বলেছিলাম যত আমার নাম্বার অফ মিথাইল গ্রুপ বাড়বে তত আমার SN1 এর টেন্ডেন্সিটা ইনক্রিজ করবে, আর এদিক থেকে এদিকে SN2টা আমার ডিক্রিজ করবে। কারণ SN2টা আমার সিঙ্গেল স্টেপ রিয়াকশনে বলেছিলাম SN2 রিয়াকশনের ট্রানজিশন স্টেটে যদি খুব বেশি ক্রাউডিং হয় তাহলে SN2 ট্রানজিশন স্টেটে ক্রাউড হয়ে যায়, ক্রাউডিংয়ের জন্য এনার্জিতে হাই হয়ে যায়, যেই ট্রানজিশন স্টেটে এনার্জিতে হাই হবে সেই পাথ দিয়ে যেতে চাইবে না, বরঞ্চ টারশিয়ারি বিউটাইল ব্রোমাইড বলেছে না ক্লোরাইড বলেছে কোশ্চেনটা, টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড, সো এই সাবস্ট্রেটটাই বলেছে। তাহলে টারশিয়ারি বিউটাইল ক্লোরাইডের ক্ষেত্রে এই ক্লোরিনটা বেরিয়ে যাওয়ার পর এখানে কার্বোক্যাটায়ন যেটা তৈরি হবে সেই কার্বোক্যাটায়নটা কম্পারেটিভলি অনেক বেশি স্টেবল, সেজন্য এটা SN1 দিয়ে যেতে চাইবে, কিন্তু কোশ্চেনটা করেছে যে এটা SN2 দিয়ে কেন যেতে চাইবে না। SN2 দিয়ে যেতে চাইবে না তার রিজনটা তোকে এভাবে দেখাতে হবে যে এটা যদি আমি যদি এরকম করে স্ট্রাকচারটা ড্র করি, above the plane below the plane করে, এখানটায় ক্লোরিন সিঙ্গেল স্টেপ রিয়াকশন হয়, নিউক্লিওফাইল ব্যাক সাইড দিয়ে অ্যাটাক করলো, ফ্রন্ট সাইড দিয়ে ক্লোরিন বেরিয়ে যাবে, তাহলে এখানে যে ট্রানজিশন স্টেটটা তৈরি হবে, এখানে যে ট্রানজিশন স্টেটটা তৈরি হবে সেই ট্রানজিশন স্টেটে এখান দিয়ে ক্লোরিন বেরিয়ে যাচ্ছে, এখান দিয়ে নিউক্লিওফাইলটা ঢুকছে, এটা হচ্ছে আমার ট্রানজিশন স্টেট TS, পেন্টা কোঅর্ডিনেটেড ট্রানজিশন স্টেট, ঠিক আছে? তাহলে এই সিচুয়েশনে ক্লোরিন ডেল্টা নেগেটিভ, এটা ডেল্টা নেগেটিভ। এইবার এই যে মিথাইল গ্রুপগুলো, এই মিথাইল গ্রুপগুলো কি করছে, এখানে মিথাইল গ্রুপগুলো মারাত্মক হারে স্টেরিক স্ট্রেন তৈরি করছে, এই স্টেরিক স্ট্রেনের জন্য ট্রানজিশন স্টেটটা হয়ে যাবে খুব হাইলি আনস্টেবল, সেই কারণে এই টারশিয়ারি বিউটাইল ব্রোমাইড কিন্তু SN1 পাথ দিয়ে SN2 পাথ দিয়ে যেতে চাইবে না,
এটাকে যদি আমি ফ্রন্টের একটা প্লেন ধরে নিই, এটাকে যদি আমি প্লেনটা আবার এটাকে যদি আমি প্লেন ধরে নিই, তাহলে এই যে একটা প্লেন, ঠিক আছে, তিনটে মিথাইল, এই তিনটে প্লেনের এটা মিডিলে রয়েছে, দুটো কর্নারে রয়েছে, তাহলে এটা একটা প্লেন। এই প্লেনের ফ্রন্ট সাইড দিয়ে ক্লোরিনটা বেরিয়ে যাচ্ছে, ব্যাক প্লেন দিয়ে নিউক্লিওফাইলটা ঢুকছে। সো ওখানে স্টেরিক স্ট্রেন প্রচুর বেড়ে যাওয়ার জন্য ট্রানজিশন স্টেটটা আনস্টেবল হয়, এবং এটা কথা যেটা রিয়াকশন ইন্টারমিডিয়েট কার্বোক্যাটায়ন, অ্যানায়ন, রেডিক্যাল এবং এক্সেট্রা, তারা সবাই কিন্তু নেচারে অকার করে, নেচারে অকার হয় মানে ওরকম বলছি না, মানে রিয়াকশনে তৈরি হয়, ওরা রিয়েল। কিন্তু ট্রানজিশন স্টেটটা কিন্তু ইমাজিনারি একটা স্টেপ, যেটা আমরা ভেবেছি একটা মেকানিজমকে এক্সপ্লেন করার জন্য। সো ট্রানজিশন স্টেটটা ক্রাউডিং বেড়ে যায় বলে এই টারশারি বিউটাইল ব্রোমাইড মানে এরকম বাল্কি কম্পাউন্ড তারা SN2-তে রিয়াকশন করতে চাইবে না। বেসিক, এটা যখন রেকর্ডেড ক্লাস যারা দেখেছিস এর আগে SN1 SN2, তারা এই উত্তরটা একবারে দেখেই বুঝতে পারছিস কি হবে। বলছে মিশ্র অ্যাসিড দ্বারা বেনজিনের নাইট্রেশন বিক্রিয়ায় ইলেকট্রোফাইলটি কি? এই পার্টিকুলার কোশ্চেনটা আমরা নেক্সট চ্যাপ্টার হাইড্রোকার্বনে করব, ঠিক আছে। এবার নাইট্রেশনটা এই রিয়াকশনে যখন ওই ArAC2 অ্যারোমেটিক সিস্টেমে বেনজিন রিংয়ে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন দেখিয়েছিল, তখন ওই মিশ্র অ্যাসিডের এক্সাম্পলটাই আছে। এবার এই কোশ্চেনটা এই পার্টিকুলার চ্যাপ্টারের নয়, আমরা হাইড্রোকার্বনে পড়বো অ্যারোমেটিক রিয়াকশন, অ্যারোমেটিক মানে কম্পাউন্ডে যখন আমরা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন পড়বো, সেটা হাইড্রোকার্বনে পড়বো। এমন নয় যে কোশ্চেনটা বাদ চলে গেল, হাইড্রোকার্বনসে আসছে, ডিটেলে পড়তে হবে, মেকানিজম পড়তে হবে। তো এক্স্যাক্টলি যেটা এই চ্যাপ্টারের আমরা সেটাই পড়ছি। এবার হচ্ছে নিচের কোন যৌগটি SN2 বিক্রিয়ায় অংশগ্রহণ করে? আচ্ছা, নিচের কোনটা SN2 বিক্রিয়ায় অংশগ্রহণ করবে? যেই সাবস্ট্রেটগুলো তোর প্রথমে চেনা, যদি অপশন দেখে তোর বাজে লাগে, তাহলে যেই সাবস্ট্রেটগুলো তোর চেনা সেগুলোকে নিয়ে ভাবি। এই কম্পাউন্ডটা দেখ, তিনটে মিথাইল গ্রুপ রয়েছে, তাহলে এটা তো SN2 দিয়ে যেতে চাইবে না, কারণ ট্রানজিশন স্টেটটা বিশাল বাল্কি হয়ে যাবে। এই সাবস্ট্রেটটাকে যদি কথা বলি, এখান থেকে ব্রোমিনটা বেরিয়ে যেতে চাইবে, দুটো হাইড্রোজেন আবার তিনটে মিথাইল গ্রুপ রয়েছে, এটাও একটা বাল্কি সাবস্টেন্স। তাহলে এরকম বাল্কি গ্রুপ কিন্তু রিয়াকশানে অংশগ্রহণ করতে চাইবে না, তাই না? তাহলে আমার কাকে দিয়ে করতে হবে? যদি এই কম্পাউন্ডটা, এবার দেখ তোর কাছে অপশন A আর অপশন C বাকি, তুই দেখছিস অপশন C একটা লেস ক্রাউডেড একটা কম্পাউন্ড। অপশন A তে প্রবলেমটা কোথায়? SN2 নিউক্লিওফাইল ঢুকে ব্রোমিনটাকে বার করে দিলেই পারে। এই পার্টিকুলার কোশ্চেনটা আসলে হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন চ্যাপ্টারে আমরা পড়বো। শুধু তাই নয়, এরপরে যে হাইড্রোকার্বন আসছে এই আজকে এখন বলে দেবো, এর উত্তরটা আমি এখনই বলছি, কিন্তু এটা ডিটেলে আমরা কোথায় পড়বো? এই অপশনটা দেখে তো যদি মনে হয় যে ক্লাসে তো একবারের জন্য পড়িনি, আসলে এটা আমরা হাইড্রোকার্বনে পড়বো, মানে নেক্সট চ্যাপ্টারে, ঠিক আছে। আমি ঠিক আছে গোটাটাই লিখি, হাইড্রোকার্বনে পড়বো, মানে নেক্সট চ্যাপ্টারে পড়বো, তো চিন্তা নেই। এই সাবস্ট্রেটটা A কেন হবে না সেটা আমি এক্সপ্লেনেশন এখনই একবার করে দিচ্ছি, যদিও এই এক্সপ্লেনেশনটা আমাকে হাইড্রোকার্বনে আবার করতে হবে, তোদেরও পড়তে হবে। ঘটনাটা যেটা হচ্ছে, বেনজিন রিং তুই যদি নিস, বেনজিন রিংয়ে এই যে ব্রোমিন আছে, ব্রোমিনের যে লোন পেয়ারটা, সেই লোন পেয়ারটা বেনজিন রিংয়ের রেজোনেন্সে ইনভলভ হবে, ঠিক আছে। তাহলে যেই লোন পেয়ারটা বেনজিন রিংয়ের রেজোনেন্সে ইনভলভ হবে, ব্রোমিনের মাথায় ব্রোমিনটা ডবল বন্ড হবে, নিজে লোন পেয়ার দিয়েছে, যে নিজে লোন পেয়ার দেয় সে তো এখানে পজিটিভ চার্জ হবে, আর তোর ডবল বন্ড হলো পজিটিভ চার্জ হলো, এটা এখানে খুলে নেগেটিভ চার্জ, এরকম রেজোনেন্স হবে। ফার্দার এক্সেট্রা বিভিন্ন স্ট্রাকচার এখন পরপর তৈরি হবে। এই স্ট্রাকচারটা তৈরি হওয়ার ফলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে, বেনজিন রিংয়ের মধ্যে তো এরকম তৈরি হলো ডেল্টা নেগেটিভ, এই ব্রোমিনের সাথে সিচুয়েশন কি? ব্রোমিনের প্রথম স্ট্রাকচারে সিঙ্গেল বন্ড, তারপরে ডবল ডবল যাবে, আবার শেষে গিয়ে সিঙ্গেল হবে, মানে যদি টোটাল রেজোনেন্সটা করিস তাহলে দেখতে পাবি বেনজিন রিংয়ের সাথে ব্রোমিনের সিঙ্গেল বন্ড আছে, ডবল বন্ড আছে, তাহলে রেজোনেন্স হাইব্রিডে বেনজিন আর ব্রোমিনের মধ্যে এখানে একটা ডট 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 বন্ড তৈরি হবে, পজিটিভ আর নিউট্রাল, তাহলে ডেল্টা পজিটিভ, তাহলে ডট 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 বন্ড তৈরি হলো। এটার মানেটা কি? বেনজিনের সাথে ব্রোমিনের, ঠিক আছে, এটা ঠিক করে লিখি, বেনজিনের সাথে ব্রোমিনের যে বন্ডটা, বেনজিনের সাথে, আবার বলছি, বেনজিনের সাথে ব্রোমিনের যে বন্ডটা, সেটা সিঙ্গেল বন্ড নয়, সেটা সিঙ্গেল বন্ড আর ডবল বন্ডের মাঝামাঝি কোনো একটা জায়গাতে। তাহলে বেনজিনের সাথে ব্রোমিনের সিঙ্গেল বন্ডটা ডবল বন্ড ক্যারেক্টার পেয়েছে, সিঙ্গেল বন্ডে ডবল বন্ড ক্যারেক্টার তৈরি হলে বন্ড স্ট্রেংথ বাড়ে। তাহলে এখন যখন এখানে SN2 এর জন্য নিউক্লিওফাইল অ্যাটাক করতে চাইবে, এই বন্ডটা সহজে ব্রেক হতে চাইবে না, কারণ রেজোনেন্সের জন্য বেনজিন আর ব্রোমিনের সিঙ্গেল বন্ডটা ডবল বন্ড ক্যারেক্টার পেয়েছে, তাই বন্ডটা স্ট্রং হয়ে গেছে অনেক। এছাড়াও যদি বেনজিন রিংকে আমি এরকম টেবিলে প্লেনের মতো এরকম করে লিখি, ব্রোমিনটা ধর এখানে এরকম করে রয়েছে, এখানে কি রয়েছে? প্রচুর পাই ইলেকট্রন ডেন্সিটি রয়েছে, পাই বন্ড রয়েছে প্রচুর। এবার নিউক্লিওফাইল ব্যাক সাইড দিয়ে যখন ঢুকবে, ওকে এরকম করে ব্যাক সাইড দিয়ে ঢুকতে দেবে না এতটা পাই ইলেকট্রন ডেন্সিটি,
ঠিক আছে, এই হচ্ছে কথা। সেকেন্ড পয়েন্ট, তাহলে ফার্স্ট পয়েন্ট বেনজিনে পার্শিয়াল ডবল বন্ড তৈরি হয়। সেকেন্ড পয়েন্ট, বেনজিন রিংয়ে যে হাই পাই ইলেকট্রন ডেন্সিটি রয়েছে বেনজিন রিংয়ের প্লেনের ওপরে এবং নিচে, সেই পাই ইলেকট্রন ডেন্সিটি নেগেটিভ চার্জ নিউক্লিওফাইল, সেও NU মাইনাস, সে পজিটিভ চার্জ চাইছে, তাহলে সেখানেও হিন্ড্রেন্স হবে। তাহলে সেকেন্ড পয়েন্ট, এটা 1 নম্বর পয়েন্ট, এটা 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্টে কি হচ্ছে? 3 নম্বর পয়েন্টটা হচ্ছে যে এই ব্রোমিন হওয়া উচিত কি ছিল? ডেল্টা নেগেটিভ, আর কার্বন এখানে ডেল্টা পজিটিভ, কারণ ব্রোমিন মোর ইলেকট্রোনেগেটিভ। এবার ব্যাপারটা হচ্ছে বেনজিন রিংয়ে, এখানে বেনজিন রিংটা টোটালটা তুমি ড্রই করলাম না, বেনজিন রিংয়ে প্রতিটা কার্বন হচ্ছে sp2 হাইব্রিডাইজড। sp2 হাইব্রিডাইজড, তোর যে টিপিক্যাল কার্বন ব্রোমিন বন্ড, ধর CH3Br বলছি, এখানে কার্বনটা হচ্ছে sp3 হাইব্রিডাইজড, এখানে sp2 হাইব্রিডাইজড। তাহলে আমরা জানি কার্বন যদি sp2 হাইব্রিডাইজড হয় তার ইলেকট্রোনেগেটিভিটিটা sp3 কার্বনের থেকে বেশি। তাই এইখানে যদি ডেল্টা পজিটিভ বলি আর এখানে যদি ডেল্টা পজিটিভ ড্যাশ বলি, তাহলে কিন্তু ডেল্টা পজিটিভটা গ্রেটার দ্যান ডেল্টা পজিটিভ ড্যাশ থেকে, কারণ এখানে কার্বনটা মোর ইলেকট্রোনেগেটিভ। লেস ইলেকট্রোনেগেটিভ কার্বনের কাছ থেকে ব্রোমিন যতটা জোরে ইলেকট্রন নিজের দিকে ড্র করতে পারবে, মোর ইলেকট্রোনেগেটিভ কার্বনের কাছে ব্রোমিন কিন্তু অতটা জোরে ইলেকট্রন নিজের দিকে ড্র করতে পারবে না। তাহলে এখানে ডেল্টা পজিটিভ কম, তাহলে এখানে এই কার্বনটা ডেল্টা পজিটিভটাও কম আসছে, তাহলে নিউক্লিওফাইলটা ওই ডেল্টা পজিটিভলি চার্জ কার্বনটা যেহেতু কম চার্জ তৈরি হচ্ছে বেনজিন রিংয়ের ক্ষেত্রে, কার্বনটা মোর ইলেকট্রোনেগেটিভ হওয়ার জন্য, তাতেও কিন্তু নিউক্লিওফাইলটা ভালো করে ঢুকতে পারছে না। এরকম আরও অনেক রিজন আছে, এই 3টে মেন রিজন। তাহলে পার্শিয়াল ডবল বন্ড তৈরি হচ্ছে, নিউক্লিওফাইলকে ঢুকতে দিচ্ছে না, আর ওই বেনজিন রিংয়ের কার্বনটা মোর ইলেকট্রোনেগেটিভ। এই সব রিজনের জন্য, যেটা আমরা চিন্তা নেই, এই কথাগুলো আমরা হাইড্রোকার্বনে আবার ডিটেলে পড়বো, সেই কারণের জন্য এরকম অ্যারোমেটিক সিস্টেমে কিন্তু নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হওয়া সম্ভব নয়। মানে সম্ভব হয় নয় তা নয়, সম্ভব, কন্ডিশনটা অনেক ড্রাস্টিক কন্ডিশন লাগবে। তাই এইগুলোর ক্ষেত্রে এই অ্যারোমেটিক হাইড্রোকার্বনে আমরা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন করি না। বেনজিন রিংয়ে নিজস্বই অনেক ইলেকট্রন ডেন্সিটি আছে বলে আমরা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন করি, ওর জন্যই হাইড্রোকার্বন লেখা রয়েছে। প্রথমে একটাই পড়তে হয় যে বেনজিন রিংয়ে অ্যারোমেটিক সিস্টেমে কেন আমরা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন করাটা কষ্টকর, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনটা কেন ইজিয়ার। তো প্রথমে এই পয়েন্টটা পড়তে হবে। সো আমরা জেনে গেলাম, তাহলে আমার অপশন কি হবে? সি। এটা ছোট মলিকিউল আছে, সহজে ব্রোমিনটা বেরোবে, এখানে খুব একটা স্টেবল কার্বোক্যাটায়নে তৈরি হবে না। CH3 আছে, দুটো হাইড্রোজেন রয়েছে, তো ট্রানজিশন স্টেটটা কম্পারেটিভলি লেস বাল্কিয়ার হচ্ছে, স্ট্রেন কম হচ্ছে, রিয়াকশন করবে। আচ্ছা, তীব্রতর নিউক্লিওফাইল, এই কোশ্চেনটা আমি শেষে করছি, ঠিক আছে? এখানে 2-1টা কথা বলবো নিউক্লিওফাইল সম্বন্ধে। আচ্ছা, জৈব যৌগে, আচ্ছা এই কোশ্চেনগুলো বাদ চলে যাবে, কারণ এইগুলো তোদের মধ্যে নেই, এই চ্যাপ্টারটা, এই টপিকটা তোদের জিওসির আন্ডার নেই, বাদ। এটা শেষে যে দেখবি ক্রোমাটোগ্রাফি, লাসাইন টেস্ট, এরকম বিভিন্ন পরীক্ষাগুলো আছে, ওগুলো বাদ। একটা ইলেকট্রোফাইলের নাম ও সংকেত লেখো। একটা ইলেকট্রোফাইলের নাম আর সংকেত কি বলবো? যেদিন নিউক্লিওফাইল পড়িয়েছি সেদিন অনেক ইলেকট্রোফাইল নিউক্লিওফাইলের এক্সাম্পল দেখিয়েছি, নিউট্রাল দেখিয়েছি, পজিটিভলি চার্জ দেখিয়েছি। তাহলে NH4+ আমি একটা যা মাথায় এই মোমেন্টে এলো আমি লিখে দিলাম। এছাড়া আরও অনেক হতে পারে, তো বই দেখবি প্রচুর লেখা রয়েছে তো ডাইরেক্ট। ফর্মিক অ্যাসিড এবং অ্যাসিডিক অ্যাসিডের মধ্যে কোনটি অধিকতর আম্লিক ও কেন? তাহলে কোনটা অধিকতর আম্লিক, কোনটা নয়, এ তো খুব সিম্পল উত্তর। এটা আমরা যদি স্ট্রাকচার ড্র করি তাহলেই দেখতে পাবো। CH3, C ডবল বন্ড O, OH, আর ফর্মিক অ্যাসিড হচ্ছে H, C ডবল বন্ড O, OH। তাহলে এক্ষেত্রে দেখ, মিথাইলটা একটা ইন্ডাক্টিভ ইফেক্ট দেখাবে, তাহলে মিথাইলের এই ইলেকট্রন ডেন্সিটি এদিক থেকে যাচ্ছে। এক্ষেত্রে তো সেরকম কিছু নেই, তাই এখানে হাইড্রোজেনের ডেল্টা পজিটিভ যদি বলি, এখানে যদি হাইড্রোজেনের ডেল্টা পজিটিভ ড্যাশ বলি, তাহলে মিথাইলের প্লাস আই ইফেক্টটা এই হাইড্রোজেনের ডেল্টা পজিটিভ চার্জটাকে বা ডেল্টা পজিটিভ ড্যাশ চার্জটাকে কি করছে? কমাচ্ছে। এই কারণে আমরা বলতে পারি ডেল্টা পজিটিভ ইজ গ্রেটার দ্যান ডেল্টা পজিটিভ ড্যাশ। তাহলে যে কার্বনের ডেল্টা পজিটিভ বেশি, তাহলে সেই কার্বন থেকে মোর ইলেকট্রন উইথড্র হচ্ছে, সে কার্বন বলছে যে হাইড্রোজেনের ডেল্টা পজিটিভ বেশি, তাহলে সেই হাইড্রোজেন থেকে মোর ইলেকট্রন উইথড্র হচ্ছে, আর মোর ইলেকট্রন উইথড্র যেখানে হবে সেই হাইড্রোজেনটা মোর অ্যাসিডিক হবে। এই কথাটা যদি না বুঝতে পারিস, যেখানে অর্গানিক কম্পাউন্ডের অ্যাসিডিটি বেসিসিটি নিয়ে আমি আলোচনা করেছি, তারও আগে যখন ইন্ডাক্টিভ ইফেক্ট পড়িয়েছি সেখানে আমি অ্যাসিডিটি বেসিসিটি নিয়ে কিন্তু একটু ডিটেলে আলোচনা করেছি। ইন্ডাক্টিভ ইফেক্টের ক্লাসটা দেখবি, এই বিষয়টা বুঝতে পারবি। তাহলে এই কারণে আমার ফর্মিক অ্যাসিড মোর অ্যাসিডিক হচ্ছে, কারণটা ইন্ডাক্টিভ ইফেক্ট দিয়ে। ওখানে মিথাইলে প্লাস আই ইফেক্টের জন্য হাইড্রোজেনের ডেল্টা পজিটিভ চার্জটা কমে যাচ্ছে। নেক্সট কোশ্চেনের দিকে যাই। আচ্ছা, নেক্সট কোশ্চেন নোমেনক্লেচার। নোমেনক্লেচার তো এখান থেকেই করা হয়ে যাবে, নোমেনক্লেচার নিয়ে অত চাপ কিছু নেই। আচ্ছা, এই কোশ্চেনটা বলেছে, দুইয়েরটা আমি একবার লিখে দেখাবো, এন মিথাইল মানে কি বলতে চাইছি, কিন্তু এখানে দেখ, এখানে OH-টাকে আমাকে আগে পেতে হবে, যে দিক থেকে নাম্বারিং করি না কেন একই পজিশনে পাবো। তাহলে 1, 2,
3, তাহলে 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, তিনটেতেই OH অ্যালকোহল আছে, আর কোনো ফাংশনাল গ্রুপ নেই, তাহলে ওটাই প্রাইমারি ফাংশনাল গ্রুপ, সাফিক্সে বসবে। তাহলে একটা কার্বন, দুটো কার্বন, তিনটে কার্বন, তাহলে প্রোপান, প্রোপান তার 1 2 3, তাহলে প্রোপান 1 2 3 ট্রাই অল, হয়ে গেল এটা নোমেনক্লেচার। আচ্ছা, এরপরে কম্পাউন্ডটা কি বলেছে? এই পরের কম্পাউন্ডটা বলেছে এই যে এন লেখা রয়েছে না, এই যে এন মিথাইল লেখা রয়েছে, এন মিথাইল মানে এই যে মিথাইলটা, সেই মিথাইলটা নাইট্রোজেনের সাথে যুক্ত, কার্বনের সাথে নয়। তারপরে এন মিথাইল প্রোপান 2 অ্যামিন, তাহলে প্রোপান 2 অ্যামিনটাকে করে ফেলি, তারপরে এন মিথাইলের জায়গায় যাচ্ছে। তাহলে প্রোপান মানে তিনটে কার্বন, তাহলে আমরা সিম্পল তিনটে কার্বন ড্র করে দিই, ঠিক আছে, মিথিত প্রোপ, তাহলে 2 অ্যামিন, তাহলে এখানে অ্যামিন, যদি শুধু প্রোপান 2 অ্যামিন হয় তাহলে কম্পাউন্ডটা এরকম দেখতে হবে, এটা দেখতে হবে। শুধু এটা তো প্রোপান 2 অ্যামিন দেয়নি, বলেছে এন মিথাইল প্রোপান 2 অ্যামিন, তাহলে এন মিথাইল প্রোপান 2 অ্যামিন মানে এখানে নাইট্রোজেনের যে NH2 অ্যামিন ছিল সেখানে একটা CH3, তাহলে এই যে মিথাইলটা হচ্ছে নাইট্রোজেনের সাথে যুক্ত, তাহলে এন মিথাইল প্রোপান 2 অ্যামিন হলো। আশা করি বুঝতে পেরেছিস। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন জেলডাল মেথড। আবার এই সেপারেশন টেকনিক্সগুলো নেই, এখানে লিখেছে দেখ 2020-21 একাদশ শ্রেণী পরীক্ষা হয়নি, লকডাউন। এবার আমরা 19 সালের দিকে চলে আসি। জেলডাল মেথড নেই সিলেবাসে, বাদ দেখুন। আচ্ছা, CH3CN যৌগটি নিউক্লিওফাইল ও ইলেকট্রোফাইল উভয় রূপেই কাজ করে এবং কেন? CH3CN নিউক্লিওফাইল ইলেকট্রোফাইল উভয় রূপেই কাজ করে এবং কেন? এই কোশ্চেনের উত্তরটা CH3CN, ওখানে সায়ানাইডের রেজোনেন্সটা দেখলেই আমরা খুব সহজেই বলতে পারবো যে কেন ওটা নিউক্লিওফাইল এবং ইলেকট্রোফাইল বোথ হিসাবে কাজ করতে পারে, ঠিক আছে। তাহলে আমরা যদি CH3CN এর সায়ানাইডের রেজোনেন্সটা নিয়ে আলোচনা করি তাহলেও কিন্তু আমাদের হয়ে যাবে বিষয়টা। তাহলে CH3CN, CH3CN এই হচ্ছে সিচুয়েশন। কার্বনের তুই যদি দেখিস, কার্বন 4টে ভ্যালেন্স ইলেকট্রন ইউজ করে ফেলেছে, তাহলে কার্বনের 4টে ভ্যালেন্স ইলেকট্রন ইউজ করেছে, আর নাইট্রোজেন 3টে ভ্যালেন্স ইলেকট্রন ইউজ করেছে। নাইট্রোজেনের কাছে একটা লোন পেয়ার থাকার কথা, অবশ্যই আছে, কারণ নাইট্রোজেনের 5টা ভ্যালেন্স ইলেকট্রনের মধ্যে 3টে দিয়ে বন্ড করেছে, আর 2টো পড়ে থাকবে। এবার কি হবে? এবার তুই যদি দেখিস এই বন্ডটাকে এদিকে তুই যদি খুলে দিস, পরের রেজোনেটিং স্ট্রাকচারে কি তৈরি হবে? CH3, এখানে কার্বনে পজিটিভ চার্জ, ডবল বন্ড নাইট্রোজেন, নেগেটিভ চার্জ, লোন পেয়ারটা যেটা ছিল। এদের যদি রেজোনেন্স হাইব্রিডটা আমি ড্র করি, এদের রেজোনেন্স হাইব্রিড কেমন দেখতে হবে, কীভাবে লিখতে শিখিয়েছি? যেই বন্ডগুলোতে আমরা হাত দিইনি সেই বন্ডগুলো আমাদের ইনট্যাক্ট থাকবে, সিঙ্গেল বন্ড থাকবে, এই ডবল বন্ডটা যেটা আছে সেটা তো রয়েছেই। এখানে আমরা হাত দিইনি। ট্রিপল বন্ড আর ডবল বন্ডের মাঝামাঝি এরকম, কারণ একবার ট্রিপল একবার ডবল, তাহলে হাইব্রিডে কী হবে? ট্রিপল বন্ড আর ডবল বন্ডের মাঝামাঝি। কার্বন নিউট্রাল আর পজিটিভ, তাহলে নিউট্রাল আর পজিটিভের মাঝামাঝি ডেল্টা পজিটিভ। নাইট্রোজেন নিউট্রাল আর নেগেটিভ মানে ডেল্টা নেগেটিভ, তাদের মাঝামাঝি। এটা হয়ে গেল সায়ানাইড কম্পাউন্ডটা রেজোনেন্স হাইব্রিড, তাই তো? আশা করি বুঝতে পারছিস। এবার দেখ, তাহলে ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল বোথ হিসাবে ইউজ করার একটা এখানে টেন্ডেন্সি আছে, কারণ নাইট্রোজেনের মাথায় যে লোন পেয়ার আছে, তাহলে যে নিজে লোন পেয়ার ডোনেট করবে তাহলে সে কে? নিউক্লিওফাইল। আর কার্বনে পজিটিভ চার্জ তৈরি হচ্ছে, তাহলে ইলেকট্রন অ্যাকসেপ্ট করার ইচ্ছাও তৈরি হচ্ছে, তাই না? কারণ কার্বনে ডেল্টা পজিটিভ আছে, দেখ, তাহলে ডেল্টা পজিটিভ সেন্টার দিয়েও কিন্তু ইলেকট্রোফিলিক নেচারও দেখাতে পারবে। আচ্ছা, বেশ, নেক্সট কোশ্চেন, এটা রেজোনেন্সের উপর। এটা পরে অর্গানিকেও অনেক কাজে লাগবে ভবিষ্যতে, যে এই কথাটা, এই রেজোনেন্স স্ট্রাকচারটা বা এই স্ট্রাকচারটাই ওভারঅলে। আচ্ছা, এটাও তোদের বইয়ের মধ্যেই রয়েছে, অ্যাসিটিক অ্যাসিড আর মোনোক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। তো অ্যাসিটিক অ্যাসিড আর মোনোক্লোরো অ্যাসিটিক অ্যাসিডের এক্সাম্পলটা এই ফর্মিক অ্যাসিডের কাছাকাছি ওরকম টাইপেরই হবে বিষয়টা। তাহলে আগে অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিডকে তো জানিস, অ্যাসিটিক অ্যাসিড CH3 C ডবল বন্ড OH, এখানে মিথাইলটা ইলেকট্রন ডোনেট করে হাইড্রোজেনের মাথায় যে ডেল্টা পজিটিভ চার্জ তৈরি হচ্ছে সেটাকে ডাউন করে দিচ্ছে, পজিটিভ চার্জ কমিয়ে দিচ্ছে। এবার মোনোক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, তাহলে ক্লোরিন CH2 মানে এই CH3-র একটা হাইড্রোজেন সরিয়ে ক্লোরিন দিলাম, C ডবল বন্ড OH, তাহলে মোনোক্লোরো অ্যাসিটিক অ্যাসিড কেন বলছে? কারণ এটা অ্যাসিটিক অ্যাসিডেরই একটা ডেরিভেটিভ। এবার এখানে প্রবলেম, তফাৎটা কোথায়? ওখানে CH3 গ্রুপ ইলেকট্রন দিচ্ছিল, এখানে ক্লোরিনটা উল্টো দিক থেকে ইলেকট্রন টানতে শুরু করবে -I দিয়ে, তাহলে এখানে যে ডেল্টা পজিটিভ চার্জটা তৈরি হবে সেটাকেও ইনক্রিজ করে দেবে, তো ডেল্টা পজিটিভ ড্যাশ লিখলাম। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ডেল্টা পজিটিভ ড্যাশ ইজ গ্রেটার দ্যান ডেল্টা পজিটিভ, তাহলে যেখানে হাইড্রোজেনের মাথায় পজিটিভ চার্জ বেশি সেই হাইড্রোজেনটা মোর অ্যাসিডিক, দ্যাট মিনস ওই কম্পাউন্ডটা মোর অ্যাসিডিক, এই কারণে মোনোক্লোরো অ্যাসিটিক অ্যাসিড ইজ মোর অ্যাসিডিক দেন অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে? তাহলে অ্যাসিটিক অ্যাসিড মোনোক্লোরো অ্যাসিডের মধ্যে কোনটি বেশি আম্লিক এবং কেন? তাহলে মোনোক্লোরো অ্যাসিটিক অ্যাসিড ইজ মোর আম্লিক মানে মোর অ্যাসিডিক।
কেন তার এক্সপ্লেনেশনটা বইয়ে দেখবি, এটা কোথায় আছে, ইন্ডাকটিভ ইফেক্ট যেখানে আছে সেখানেই এটা দেওয়া রয়েছে। আচ্ছা 13 কোশ্চেন, ওইটা তো খুব সিম্পল। আচ্ছা এই সম্বন্ধে আমি আবার বলবো, এখানে কিছু কিছু কোশ্চেন আছে যার অ্যান্সারগুলো আমরা পড়বো হাইড্রোকার্বনে গিয়ে, ঠিক আছে, অ্যারোমেটিসিটিটার সাথে খুব দরকার। এই যে এই পার্টিকুলার কোশ্চেনটা দেখছিস, এই পার্টিকুলার কোশ্চেনটা আমরা কোথায় পড়বো, ট্রোপিলিয়াম আয়নকে আমরা পড়বো যখন আমরা অ্যারোমেটিসিটি পড়বো, মানে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। শুধু হাইড্রোকার্বন চ্যাপ্টার লিখলেই পারতাম, হাইড্রোকার্বনে প্রথমে অ্যালিফ্যাটিকগুলো পড়ে নেব, অ্যালকিন, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, দেন আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বন পড়বো, ঠিক আছে। তাহলে অ্যারোমেটিক হাইড্রোকার্বন যখন পড়বো তখন আমরা এই কম্পাউন্ডটা সম্বন্ধে ভালো করে জানতে পারবো। বেশ, এটা তো আমাদের অ্যালাইলিক কার্বোক্যাটায়ন আমরা জানি রেজোনেন্সের থ্রু স্টেবিলিটি পায়, অ্যালাইলিক কার্বোক্যাটায়ন রেজোনেন্সের থ্রু স্টেবিলিটি পায়। এবার এই পার্টিকুলার কম্পাউন্ডটা নিয়ে অ্যারোমেটিসিটির প্রপার্টিগুলো যখন আমি শুরুর দিকে ক্লাস করেছিলাম জিওসির, সেখানে একটু অ্যারোমেটিসিটি নিয়ে ক্লাস আমি লেখাইনি, কিছু মুখে বলেছিলাম হয়তো, কারণ বলেছিলাম হাইড্রোকার্বনে ডিটেলে পড়তে হবে। এবার আমি যদি আমাদের অ্যালাইলিক কার্বোক্যাটায়নের কথাটা বলি, এই তো দিয়েছে পজিটিভ চার্জ, এখানে পাই বন্ডটা ভ্যাকেন্ট রয়েছে, পি অরবিটালটা ভ্যাকেন্ট রয়েছে, এখানে পি অরবিটাল ইলেকট্রন ডেনসিটিটা চলে আসবে এভাবে। নেক্সট রেজোনেটিং স্ট্রাকচারটা কি হবে, CH2 পজিটিভ, CH ডবল বন্ড CH2, এই দুটো রেজোনেটিং স্ট্রাকচার হবে, এর রেজোনেন্স আরবিট করে নিতে পারবি। তাহলে অ্যালাইলিক কার্বোক্যাটায়ন রেজোনেন্সের থ্রু স্টেবল, কিন্তু আমার যে ট্রোপিলিয়াম কার্বোক্যাটায়নটা দিয়েছে, এই ট্রোপিলিয়াম কার্বোক্যাটায়ন তাহলে আমার এখানে ডবল বন্ড, এখানে ডবল বন্ড, এখানে এটা পজিটিভ চার্জ। তাহলে দেখ এটা একটা সাইক্লিক কনজুগেশন আছে, আমি প্রতিটা স্ট্রাকচার ড্র করতেই পারতাম, এইভাবে দেখ ঘুরতে থাকবে। তাহলে এখানে একটা সাইক্লিক কনজুগেশন রয়েছে। বেশ, এখানে যদি দেখি প্রতিটা কার্বন যারা ডবল বন্ডেড যে কার্বনগুলো তারা হচ্ছে sp2 হাইব্রিডাইজড, কার্বোক্যাটায়নিক কার্বন হয় sp2 হাইব্রিডাইজড, তাহলে আমরা এটাকে বলতে পারি প্ল্যানার। 2 নম্বর কি বলতে পারি, এখানে একটা সাইক্লিক কনজুগেশন আছে। বেশ, আর 3 নম্বর পয়েন্টে এখানে কি 4n+2 নাম্বারও পাই ইলেকট্রন আছে, 4n+2 ইকুয়াল টু কি হতগুলো, তিনটে পাই বন্ড, মানে 6টা পাই ইলেকট্রন, তাহলে n ইকুয়াল টু আসছে 1। তাহলে যে কম্পাউন্ডটা প্ল্যানার কি করে বুঝলাম, এখানে প্রতিটা ইচ অ্যান্ড এভরি কার্বন হচ্ছে sp2 হাইব্রিডাইজড, sp2 আর sp3 হাইব্রিডাইজড হলেই প্ল্যানার হয়, এখানে সবাই sp2 হাইব্রিডাইজড। সেকেন্ড সাইক্লিক কনজুগেশন আছে, সাইক্লিক সিস্টেম, সেখানে সাইক্লিক কনজুগেশন, এটা ইলেকট্রন টানবে, এটা এখানে যাবে, পরের স্টেপে এখানে ডবল বন্ড হবে, এখানে যে ডবল বন্ড হবে এখানে পজিটিভ চার্জ চলে আসবে, এটা এখানে আসবে, পরপর রেজোনেন্স করে নিতে পারবি। তাহলে এখানে একটা সাইক্লিক কনজুগেশন আছে, আর 4n+2 সেখান থেকে n এর ভ্যালু হোল নাম্বার আসতে হবে। তাহলে এই কম্পাউন্ডটা হচ্ছে অ্যারোমেটিক। তাহলে উপরে অ্যালাইলিক কার্বোক্যাটায়নটা অবশ্যই স্টেবল, কিন্তু কখনো যদি আমরা অ্যারোমেটিক সিস্টেম পাই এবং সেখানে যদি কার্বোক্যাটায়ন থাকে এবং সেই কার্বোক্যাটায়নটা যদি অ্যারোমেটিক সিস্টেম হয়, তার মতো স্টেবল আর কেউ নেই। তাই তোকে এটা বলে দেওয়ার পর এটা বলতে হবে, এটা অ্যারোমেটিসিটি রিজনটা বলতে হবে, বলবো এখানে তো অ্যারোমেটিসিটি আপনি পড়াননি স্যার, কী করে হবে, কারণ অ্যারোমেটিসিটিটা পরের চ্যাপ্টারে আছে, চিন্তা নেই, হাইড্রোকার্বনসে গিয়ে অ্যারোমেটিসিটি পড়বি। তাহলে অ্যারোমেটিক কম্পাউন্ড যেই চলে আসবে তার থেকে স্টেবল আর কেউ হবে না, মানে কম্পাউন্ড বা কার্বোক্যাটায়ন এখানে যেহেতু রয়েছে, এই কারণে যেহেতু ট্রোপিলিয়াম আয়নটা আমার অ্যারোমেটিক, সেই কারণে এটা মোর স্টেবল, এটা তার অ্যান্সার। হাইড্রোকার্বনটা পড়িয়ে নিই, এই চ্যাপ্টারে যে জিনিসগুলো একটু প্রবলেম লাগছে বুঝতে, সেগুলো আরও ডিটেলে বুঝবো, কারণ তার থিওরি পার্টটা হাইড্রোকার্বনসে আছে, সেজন্য লিখলাম অ্যারোমেটিক হাইড্রোকার্বন। আচ্ছা, রেজোনেন্স শক্তি বলতে কি বোঝো, এটা তো আর আমার বলার কিছু নেই, বই খুলবি, যে কোনো একটা কম্পাউন্ডে যতগুলো রেজোনেটিং স্ট্রাকচার রয়েছে, সেই রেজোনেটিং স্ট্রাকচারগুলোর মধ্যে সব থেকে স্টেবল রেজোনেটিং স্ট্রাকচার আর রেজোনেন্স হাইব্রিডের মধ্যে যে এনার্জি গ্যাপ, ওটাই রেজোনেন্স স্টেবিলাইজেশন এনার্জি বা রেজোনেন্স এনার্জি। এবার আছে CH3Cl, CH3 CCl এর সঙ্গে পৃথকভাবে জলীয় NaOH এর বিক্রিয়া করলে দুটি ক্ষেত্রে বিক্রিয়ার কৌশল পার্থক্য আলোচনা করো। তাহলে দেখ বাল্কি আর সাবস্টেন্স আছে, এটা আমি প্রথমের পেজে যেটা লিখেছি, এখানে যদি চলে যায়, আগের পেজগুলোতে যদি যায়, যেখানে SN1 SN2 নিয়ে আলোচনা করা হলো, কোন পেজে, এই পেজে, তাহলে একটা দিয়েছে ওই যে CH3 CCl, তাহলে ওটা কোন মেকানিজম দিয়ে যাবে, যদি কেউ NaOH দিয়ে রিয়াকশন করে OH মাইনাস দিয়ে রিয়াকশন করবে, SN1 দিয়ে হবে। SN1 এর মেকানিজম যেখানে আমি SN1 এর ক্লাস নিয়েছি সেখান থেকে বলতে পারবি। আর সেকেন্ড যখন আরেকটা দেখ CH3Cl দিয়েছে, তাই না, আরেকটা কম্পাউন্ড কি দিয়েছে CH3Cl, এই যে CH3Cl, তাহলে ওটা পাতি SN2 দিয়ে যাবে। তাহলে একটা এটা SN1, এটা SN1 আর এটা SN2, তাহলে একটা SN1 এর মেকানিজম দেখিয়ে দিবি, একটা SN2 এর মেকানিজম দেখিয়ে দিবি। 14 নম্বরের কোশ্চেনটা হলো। আচ্ছা, এবার কি 15 ওই দিকটাই, হ্যাঁ, নিচের কোনটি একটি কার্বন আয়ন, এটা কোনো কথার কথা হলো, কোনটা কার্বন আয়ন, যেখানে কার্বনের মাথা নেগেটিভ চার্জ,
এখানে নেগেটিভ চার্জটা কার মাথাতে? এখানে নেগেটিভ চার্জটা অক্সিজেনের মাথাতে। তাহলে যেখানে অক্সিজেনের মাথাতে নেগেটিভ চার্জ সেটা কি কার্বন আয়ন? কোনোদিনই নয়, বাদ। এখানে অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ বাদ, এখানে অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ বাদ, এখানে কার্বনের মাথায় নেগেটিভ চার্জ। তো কার্বন আয়ন, এটা কোনো কোশ্চেনই নয়। এবার জৈব যৌগে নাইট্রোজেন উপস্থিতি নির্ণয় করার জন্য সিলেবাসে নেই। জৈব যৌগ বিক্রিয়া ইলেকট্রো, আচ্ছা জৈব বিক্রিয়ায় কোন বিকারককে ইলেকট্রোফাইল বলা হয়? একটি উদাহরণ লেখো, আগেই বলে দেওয়া হলো। তাহলে ই প্লাস ইলেকট্রোফাইল, যেটা পজিটিভ চার্জ লাভিং স্পিসিস। আচ্ছা নেক্সট আইউপিএসসি নোমেনক্লেচার, ওই প্রথমটার মতনই। প্রথমে দেখতে হবে আনস্যাচুরেশনকে কোন দিক থেকে আগে। দেখ আনস্যাচুরেশন দুদিক থেকে সেম পজিশনে, তাহলে আমাদের ডবল বন্ডকে হায়ার প্রায়োরিটি দিতে হবে। তাহলে 1 2 3 4 5 and 6, তাহলে 6টা কার্বন, তাহলে হেক্স, 1 নম্বরে ইন, 5 নম্বরে আইন, হয়ে গেল নোমেনক্লেচার। আচ্ছা নেক্সট, এই কম্পাউন্ডটাই দুদিক থেকে দেখতে হবে কোন দিক থেকে আনস্যাচুরেশনকে আগে পাচ্ছি। এই দিক থেকে আনস্যাচুরেশন করলে 2 নম্বরে আনস্যাচুরেশন, এই দিক থেকে করলে 1 নম্বরে আনস্যাচুরেশন। তাহলে রাইট টু লেফট নাম্বারিংটাই আমার ঠিক হবে। তাহলে রাইট টু লেফট নাম্বারিং করি, রাইট সাইড এই দিকটা 2 3 4 5 6, এখানেও 6টা কার্বন। 6টা কার্বনে হেক্স। নোমেনক্লেচার লেখার সময় আমাকে আগে ডবল বন্ডের পজিশন লিখতে হবে, তারপরে সিঙ্গেল বন্ডের। তা ডবল বন্ডে তুই বলবি 5 চেন লিখবো না 4-এ, লোয়েস্ট নাম্বারিংটা লিখতে হবে অলওয়েজ। তাহলে হেক্স, 4-এ ইন আছে, 1-এ আইন আছে, হয়ে গেল নোমেনক্লেচার। এগুলো সব ক্লাসে পড়িয়েছি। এরপরে 19, বেনজিনের দুটি ক্যানোনিক্যাল স্ট্রাকচার এঁকে দেখাও। একটি বোতলে বেনজিন রাখা আছে, ওই বোতলে বেনজিন কি বেনজিনের ক্যানোনিক্যাল গঠন দুটির অস্তিত্ব আছে? যুক্তি সহজ লেখো। এটা সেই বেনজিনের ক্যানোনিক্যাল স্ট্রাকচার মানে তোকে কি লিখতে দিয়েছে? বেনজিনের ক্যানোনিক্যাল স্ট্রাকচার মানে রেজোনেন্স স্ট্রাকচার। ঠিক আছে, বারবার বলেছি ক্যানোনিক্যাল স্ট্রাকচার মানে রেজোনেন্স স্ট্রাকচার। তাহলে বেনজিনের দুটো ক্যানোনিক্যাল স্ট্রাকচার কি? একটা যদি এরকম হয়, আর একটা স্ট্রাকচার কিরকম বেনজিনের? দুটো ক্যানোনিক্যাল স্ট্রাকচার, এটা এর অপোজিট দিকে থাকবে। এটা হচ্ছে বেনজিনের দুটো ক্যানোনিক্যাল স্ট্রাকচার বা দুটো রেজোনেটিং স্ট্রাকচার। ঠিক আছে, তাহলে এটা স্ট্রাকচার 1, এটা স্ট্রাকচার 2। বারবার বলেছি কোনো রেজোনেটিং স্ট্রাকচার নেচারে এক্সিস্ট করে না। এটা স্ট্রাকচার 1 টু স্ট্রাকচার 2, স্ট্রাকচার 2 টু স্ট্রাকচার 1 কনভার্ট হচ্ছে না, কোনো দিনই নয়। তাহলে এরা কোনো দিন নিজেদের ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার নয়। ঠিক আছে, এরা একেবারে সাথে ইকুইলিব্রিয়ামে নেই, ব্যাক অ্যান্ড ফোর্থ আগে পিছিয়ে যাচ্ছে না, সম্পূর্ণ ইমাজিনারি। 1 নম্বর স্ট্রাকচার বেনজিনের সমস্ত প্রপার্টি এক্সপ্লেন করে পারে না, 2 নম্বর স্ট্রাকচারও পারে না। কে বেনজিনের টোটাল প্রপার্টি এক্সপ্লেন করতে পারবে? বেনজিনের রেজোনেন্স স্ট্রাকচারটা। ঠিক আছে, ভিতরে একেবারে গোল লিখে দিলে হতো। তাহলে এটা হচ্ছে বেনজিনের রেজোনেন্স হাইব্রিডটা, রেজোনেন্স স্ট্রাকচার, যে কেকুলে স্ট্রাকচার বলতে পারে, ক্যানোনিক্যাল স্ট্রাকচার বলেছে 1 and 2। এবার প্রশ্নটা করেছে যদি কোনো একটা বোতলে বেনজিন রাখা থাকে, তাহলে কি বেনজিন 1 আর 2 এর মধ্যে অস্তিত্ব আছে? কোনোদিনই নেই, কারণ নেচারে 1 আর 2 যে ক্যানোনিক্যাল স্ট্রাকচার তার কোনো অস্তিত্ব থাকে না। যুক্তিসহ এটাই রেজোনেন্স হাইব্রিড। তাহলে রেজোনেন্সের যে যা বলে এসেছি ওটাই তার যুক্তিসহ উত্তর। মধ্যে কোন যৌগটি অসম বিভাজন হেটেরোলাইটিক ক্লিভ হবে? জলীয় দ্রবণে এই কম্পাউন্ড দুটোর মধ্যে কোনটা অসম বিভাজন সহজে হবে এবং কেন? অসম বিভাজন মানে ক্লোরিন ইলেকট্রন নিয়ে বেরোবে, ক্লোরিন ইলেকট্রন নিয়ে বেরোবে। তাহলে যদি প্রথমটা থেকে ক্লোরিন ইলেকট্রন নিয়ে বেরোয়, তাহলে এখানে CH3+ তৈরি হবে, এখানে CH3 তৈরি হবে। তাহলে বারবার SN1 এটা কেন হয়েছিল? কারণ CH3 মোর স্টেবল কার্বোক্যাটায়ন, মোর স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হবে মানে জলীয় দ্রবণে ক্লোরিনটা বেরিয়ে এই পার্টিকুলার প্রথম যে কম্পাউন্ডটা দিয়েছে সেই কম্পাউন্ডটা বিভাজিত হবে। উত্তর কি? ক্লোরিনটা বেরিয়ে গিয়ে কার্বোক্যাটায়নটা প্রিপেয়ার করে দেখাবি ফার্স্ট স্টেপটা, দিয়ে বলবি CH3 এটা কেন রেজোনেন্স স্টেবিলাইজড, মানে কথাটা বোঝাতে পারছি কি? যে CH3 CCl এরকম করে স্প্লিট করবি, তীর চিহ্ন দিয়ে এরকম করে স্প্লিট করবি, দিয়ে লিখবি CH3, এইভাবে লিখি 3টে মিথাইল গ্রুপ, এখানে কার্বন হাতে পজিটিভ চার্জ, এখানে ক্লোরিন বেরোলো। এবার প্রথমে লিখতে হবে এই যে এই কার্বোক্যাটায়নটা মোর স্টেবল কেন? কারণ 3টে মিথাইলের এখানে প্লাস আই ইফেক্ট আছে, এবং তার সাথে সাথে এরকম করে দেখাতে পারিস যে CH2 এটা, এখানে CH3, এখানে CH3, এখানে পজিটিভ চার্জ, এইটা এখানে পড়লো, দিয়ে হাইপার কনজুগেশন দেখিয়েছিলাম কিভাবে দেখাতে হয়। তো এরকম করে তুই এটার হাইপার কনজুগেশন দেখিয়ে দিতে পারিস। এর নেক্সট স্ট্রাকচারটা কেমন হবে? এর নেক্সট স্ট্রাকচারটা হবে এরকম যে CH2 ডবল বন্ড C, এখানে CH3, এখানে CH3, আর H+ আয়নটা তো বলেছিলাম সলিউশনে থাকে। তাহলে এরকম করে টোটাল বলতে হবে যে এখানে 3টে মিথাইল গ্রুপ প্লাস আই ইফেক্ট দেখাচ্ছে, তাহলে এরকম করে প্লাস আই ইফেক্টটা দেখিয়ে দিতে হবে। আর এরকম করে একটা স্ট্রাকচার তুই যদি এরকম করে দেখিয়ে দিস, দিয়ে এরকম করে লিখে দিলি এক্সেট্রা। ঠিক আছে, তাহলে এবং বললি টোটাল আলফা হাইড্রোজেন আছে 9টা, তাহলে 9টা হাইপার কনজুগেটিং স্ট্রাকচার আছে। এই কারণে CH3 মানে টারশিয়ারি বিউটাইল কার্বোক্যাটায়নটা আমার স্টেবল এবং সলিউশনে ওটাই তৈরি হবে। ওই কার্বোক্যাটায়নের স্টেবিলিটিটাকে এক্সপ্লেন করতে দিচ্ছে।
এবার নাইট্রোজেনযুক্ত যৌগ, এটা আবার সিলেবাসে নেই, বাদ চলে গেল। 22 নিম্নের কোন কার্বোকাটায়নটি সর্বাধিক সুস্থিত? আচ্ছা, এটা নিয়ে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে দেখ, প্রথমে তোকে কি দিয়েছে, CH3 এটা একটা দিয়েছে, দেন কি আছে, প্রথম থেকে আছে CH3 CH2 এটা, তারপরে আছে এরকম তোর অ্যালাইলিক কার্বোকাটায়ন, বেঞ্জাইলিক কার্বোকাটায়ন আর CH3 এগুলো দিয়েছে। তবে একটা জিনিস, যদি সব থেকে সর্বাধিক সুস্থিত বলেছে তাহলে অন্তত এ হবে না, কারণ এ এর থেকে সি মোর স্টেবল। এবার তোর মনে প্রশ্ন জাগবে বি সি ডি এর মধ্যে কোনটা হবে, কারণ ডিতে 3টে মিথাইল গ্রুপ প্লাস আই দিচ্ছে, বিটা রেজোনেন্স স্টেবিলাইজড, ডিতে বেঞ্জাইলিক কার্বোকাটায়ন, সেটাও দেখিয়েছিলাম বেঞ্জাইলিক কার্বোকাটায়ন আমার হাইলি স্টেবিলাইজড, তাহলে ডি সিটা আমার স্টেবল হতে পারে। তাহলে এদের 3টের মধ্যে কোনটা সব থেকে বেশি স্টেবল, এটা প্রশ্ন। এটা সম্বন্ধে আমি একটা ডেটা দেখাবো একটু বাদে, কারণ বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের ডেটা দেখতে পারিস, গুগল সার্চ করলে অন্য কোনো বইয়ে অন্যরকম ডেটা দেখতে পারিস। এক্স্যাক্টলি অ্যান্সার কী হবে সেই বিষয়ে আমি তোকে বলছি, একটা ডেটা দেখাচ্ছি। ডেটাটা আমি একটা জেরি মার্চ বই থেকে নেওয়া, তুমি সেখান থেকে তোকে ডেটাটা দেখাই আগে, সেই ডেটাটা দেখালে বেটার বুঝতে পারবি আমার মনে হয়। দাঁড়া, মেলটা লোড হয়ে যাক একটু, এক সেকেন্ড। ওই ডেটাটা দেখাই, ওই ডেটাটা দেখলে আমার মনে হয় বেটার বুঝতে পারবি কি বলতে চাইছি, না হয় কনফিউশন লাগতে পারে। এই ছবিটা দেখ, কতগুলো কার্বোকাটায়নের এনার্জেটিক্স দেওয়া হয়েছে এখানে, ঠিক আছে? কতগুলো কার্বোকাটায়নের কি বললাম, এনার্জেটিক্সটা এখানে বলা হয়েছে। তাহলে কার্বোকাটায়নের এনার্জেটিক্সটা দেখ, আমাকে যে 3টে কার্বোকাটায়নকে নিয়ে আলোচনা করতে হচ্ছে সেই 3টে কার্বোকাটায়নকে একবার দেখ এখানে তুই। দাঁড়া, পেনটা আসুক এখানে। দেখ আমার কোনটা লাগছে, আমার এই ডেটাটা লাগবে, অ্যালাইলিকটা কোথায়, এই যে অ্যালাইলিক লাগবে, আর আমার এই বেঞ্জাইলিক লাগবে, এই 3জনকে লাগবে। কারণ তোর কনফিউশন লাগতেই পারে যে 3জনের মধ্যে 3টেই স্টেবিলাইজড কার্বোকাটায়ন, এটা বেঞ্জাইলিক কার্বোকাটায়ন রেজোনেন্স স্টেবিলাইজড, অ্যালাইলিকটাও রেজোনেন্স স্টেবিলাইজড, আর এটা যেটা রয়েছে হাইপার কনজুগেশন আছে, 3টে মিথাইলে প্লাস আই রয়েছে। এদের কম্পারেটিভলি কোন ডেটাটা আছে আমি সেই ডেটাটাকে আগে গোল করি, তারপর আমি বলছি কি ডেটা দেওয়া আছে। 231.9, এটা কত 256, সব কাছাকাছি ডেটাই আছে, আর এটা আছে 238, ঠিক আছে? এখানে যেটা বলছে সেটা হচ্ছে যে RH এর যদি বন্ড থাকে, RH বন্ড ক্লিভ হয়ে R প্লাস এবং H মাইনাস ডিসোসিয়েশন এনার্জিস ইন গ্যাস ফেজ, তাহলে R প্লাস H মাইনাসে ভেঙে দিতে, R প্লাস H মাইনাসে ভেঙে দিতে কতটা এনার্জি এখানে রাখছে, তাদের বন্ড ডিসোসিয়েশন এনার্জি। ব্যাপারটা হচ্ছে যে বন্ডটা যত সহজে ডিসোসিয়েট হবে তাহলে তার এনার্জি কম, তাহলে সেটা ডিসোসিয়েট সহজে অন্য কম্পাউন্ডে কনভার্ট হতে চাইছে, মানে কি অন্য কম্পাউন্ডে কনভার্ট হলে মোর স্টেবল কম্পাউন্ড দেবে, ঠিক আছে? তাহলে যার বন্ড ডিসোসিয়েশন, দেখ যে কম্পাউন্ড যত বেশি স্টেবল, আমি যদি বলি একটা স্টিল, আর এখানে তোর কাছে একটা আমি যদি কাগজ বলি, কাগজটাকে কাগজ না একটা প্লাস্টিক আছে, প্লাস্টিকটাকে ভেঙে দিতে বললাম, আর একটা লোহার রড আছে ভাঙতে বললাম, কোথায় বেশি এনার্জি লাগবে? লোহার রডটাকে ভাঙতে বেশি এনার্জি লাগবে। তার মানে কি লোহার রডের যে অলরেডি এক্সিস্টিং বন্ড, সেই বন্ডগুলো অনেক বেশি স্ট্রং বন্ড ব্রেক করতে বেশি এনার্জি লাগে, এটুকু আশা করি বুঝতে পারছিস। তাহলে যেখানে বন্ড ব্রেক করতে কম এনার্জি লাগবে, দেখতে পাচ্ছিস এই 3টাকে নিয়ে আমার দরকার, যেখানে বন্ড ব্রেক করতে আমার আর একটা, যেখানে বন্ড ব্রেক করতে আমার সব থেকে কম এনার্জি লাগছে, তাহলে সেটা অলরেডি নিশ্চয়ই স্টেবল অতটা নয়, তো সেটা সহজে ভেঙে যাবে, তাহলে সহজে ভেঙে গিয়ে কম্পারেটিভলি স্টেবল প্রোডাক্ট দেবে। আর যে যত বেশি স্টেবল তার বন্ড ব্রেক হলে আনস্টেবল প্রোডাক্ট আসবে। তাহলে এখানে তুই দেখতে পাচ্ছিস যে যদি তো এই মিথাইলটা, যেটা মিথাইল ছিল প্রথমটা, ঠিক আছে, প্রথম অপশনটা মিথাইল ছিল, এটা যদি মিথাইলটাকেও আমি যদি এর মধ্যে ইনক্লুড করে নিই, অপশনটা দেখ CH3 না প্রোপাইল ছিল নাকি, ও এটা এখান থেকে গেলে প্রবলেম, আচ্ছা যারা যাবই না, এটা এখানে থাকুক, আমি এখান থেকে যাবই না, বই থেকে দেখি। প্রথম অপশনটা কত নম্বর কোশ্চেন, আমার ছবি অনুযায়ী হচ্ছে 2 নম্বর, তো প্রোপাইল, প্রোপাইল কি এখানে আছে? প্রোপাইলটা এখানে না, প্রোপাইলটা এখানে নেই, সব প্রোপাইলটা নিয়ে আমার চিন্তাও নেই, কারণ ওখানে অত ইন্ডাকটিভ ইফেক্টও নেই, তো প্রোপাইলটা তোর কোনো রকমে তোর প্রবলেম করবেও না। ব্রাশটা, ব্রাশ এটা কি মোছার কোনো উপায় আছে? কিছু মোছার উপায় নেই, ঠিক আছে, এটা বাদ দে। তাহলে এই 3টের যদি তুই ডেটা দেখিস, এই 3টে ডেটা দেখলে কি বলছে সব থেকে সহজে কার বন্ডটা ব্রেক করছে, এটার 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটার এই ডেটাটা, ঠিক আছে, কারণ অ্যালাইন হয় না, সাইড থেকে দেখলে বুঝতে অসুবিধা হচ্ছে। এটার এটা, এটার এটা, তাহলে এটার এটা, ঠিক আছে, সাইক্লোপেন্টাইলের এটা, এটা এটা, ঠিক আছে। তাহলে যে 3টে গোল করেছি সেই 3টেই আমার দরকার। তাহলে দেখতে পাওয়া যাচ্ছে এই কার্বোক্যাটায়নটা তৈরি করতে এর যে হাইড্রোজেন ছিল সেটা ব্রেক করতে এনার্জিটা কম লাগছে, তাহলে এটাই সব থেকে বেশি স্টেবল কম্পাউন্ড তৈরি করবে। তো এটা মনে রাখতে হবে
এখান থেকে এটাই আমার শেখার, যে আমি যেটা বলছিলাম যে আনলোডটা আসবে কি দেখি, সেভটা আসে নাকি, লোড হোক দ্বারা। তাহলে যেটা বলছিলাম, তাহলে সব থেকে বেশি আমার স্টেবল কে যাবে, সব থেকে বেশি স্টেবল হবে আমার যে এই কম্পাউন্ডটা, এইটা সব থেকে বেশি, মানে অপশন ডিটা সব থেকে বেশি স্টেবল, এটা আমার বলার, ঠিক আছে। অ্যালাইলিক বেঞ্জাইলিকের থেকেও, অ্যালাইলিক এবং বেঞ্জাইলিকের থেকেও এই টার্সিয়ালিটা স্টেবল হবে। কোনো কোনো বইয়ে তুই দেখতে পারিস এই দুটোকে অলমোস্ট সমান বলছে, সেটাও ট্রু, কারণ ওদের এনার্জির ভ্যালুটা দেখলি তো খুব কাছাকাছি, 231 256 খুব কাছাকাছি, তাই অলমোস্ট একই স্টেবিলিটিটা অলমোস্ট ইকুইভ্যালেন্ট। কিন্তু তাও যদি আমরা আরো ফাইনলি বলতে চাই, এটা মোর স্টেবল। কোনো কোনো জায়গাতে তুই এটা দেখবি, এর উল্টোটা দেখবি, এটা কিন্তু নয়, এটা মোর স্টেবল নয়। হয় দুজনকে তুই ইকুয়াল কম্পারেটিভলি স্টেবল বল, অথবা যদি ভালোভাবে তুলনা করতে হয় টারশিয়ারি বিউটাইলটা কিন্তু মোর স্টেবল, যেটা আমাদের তাই বলছে। আচ্ছা, এরপর কি বলেছে, ক্ষারকীয়তা ক্রম। ক্ষারকীয়তার ক্রমটা এমন কোনো ব্যাপার না, সিম্পল কোশ্চেন। যেখানে নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার অ্যাভেলেবিলিটিটা সব থেকে বেশি, সেটা বেশি বেস হবে, যেখানে লোন পেয়ার অ্যাভেলেবিলিটিটা কম হবে সেটা লেস বেস হবে। 23-এর কোশ্চেন, 23-এর কোশ্চেনটা তোর বইয়ের ভিতরে অ্যান্সার লেখার সময় না, তোর বইয়ের ভিতরে এই অ্যান্সারটা ভালো করে লেখা রয়েছে, তুই যদি দেখিস পড়ি। তাহলে দেখ ম্যাটারটা হচ্ছে যে কী কী সিচুয়েশন, তিনটে অপশান আছে, তিনটে অপশানে এখানে নাইট্রোজেনের মাথাতে লোন পেয়ার আছে, এইখানে নাইট্রোজেনের লোন পেয়ার আছে, আর এখানে সায়ানাইডে তো দেখেছিস নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার আছে। এবার এই তিনটার মধ্যে কোথায় লোন পেয়ার অ্যাভেলেবিলিটিটা সব থেকে বেশি, যেখানে লোন পেয়ার অ্যাভেলেবিলিটিটা সব থেকে বেশি সেটা সব থেকে বেশি বেস হবে, যেখানে লোন পেয়ার অ্যাভেলেবিলিটিটা কম সেটা সব থেকে কম বেস হবে। এই হচ্ছে ব্যাপার। তাহলে তুই যদি সেই তুলনাটা করিস তাহলে তুই দেখতে পাবি যে এখানে লোন পেয়ারটা কোনোভাবেই কোনো রেজোনেন্সে ইনভলভ হওয়ার কোনো জায়গা নেই। এখানে যা আছে মিথাইল গ্রুপ ইন্ডাকটিভ ইফেক্ট দিয়ে নাইট্রোজেনের মধ্যে লোন পেয়ার ডেন্সিটিটাকে বাড়াবে, নাইট্রোজেনের মধ্যে লোন পেয়ার ডেন্সিটি বাড়লে এটা সব থেকে বেশি বেস, এ হচ্ছে সব থেকে বেশি বেস। দেন এই ডবল বন্ড এনএইচটা এবং সবার শেষে আসবে সিটা। এবার এর এক্সপ্লেনেশন তুই যদি দেখতে চাস, যদি খাতায় কীভাবে অ্যান্সার লিখবো সেটা হচ্ছে তোদের পরিচ্ছেদের বিভিন্ন দেখবি কোশ্চেন আছে, চ্যাপ্টার শেষ হলে পরিচ্ছেদ সংক্রান্ত প্রশ্নসমূহের সমাধান আছে। সেখানে আমার কাছে যে বইটা আছে সেই বই অনুযায়ী 78-এর কোশ্চেন, ঠিক আছে, তোর বই অনুযায়ী দেখে নিবি, এটা একটা তোর বইয়ের ভিতরে ব্যাখ্যা রয়েছে। তাহলে সিম্পল ব্যাখ্যা এটাও করা যেতে পারে যে কি টাইপের কার্বনের সাথে অ্যাটাচড। এখানে কার্বনের সাথে নাইট্রোজেনের সিঙ্গেল বন্ড প্রথমটাতে, তাহলে এই কার্বনটা বেসিক্যালি sp3 কার্বন। সেকেন্ড এটা ডবল বন্ডেড কার্বন মানে sp2 কার্বন, আর এখানে এই কার্বনটা C ট্রিপল বন্ড এন, তাহলে এই কার্বনটা হচ্ছে sp3 হাইব্রিডাইজড কার্বন, সরি আরে sp3 কেন বলছি, ট্রিপল বন্ডেড কার্বন মানে sp হাইব্রিডাইজড কার্বন, তাই তো, sp হাইব্রিডাইজড কার্বন। এবার কার্বনের হাইব্রিডাইজেশন থেকে ইলেকট্রোনেগেটিভিটি আমরা জানি, sp হাইব্রিডাইজড কার্বন সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে sp হাইব্রিডাইজড কার্বন সব থেকে বেশি ইলেকট্রন নিজের দিকে ড্র করবে, তাহলে সব থেকে লেস বেস হবে C, তারপরে sp2 নিজের দিকে ড্র করবে, তাহলে সেকেন্ড লেস বেস হচ্ছে এটা, আর সব থেকে হাইয়েস্ট বেস হচ্ছে এটা, কারণ এখানে sp3 কার্বন যার ইলেকট্রোনেগেটিভিটি একদম নেই, মানে সব থেকে কম আর কি, নেই মানে কি একদম সব থেকে কম, সেটা আমরা ধরে চলতে পারি। আচ্ছা, এই কোশ্চেনটা হলো C18H18 আণবিক সংকেতযুক্ত একটি যৌগে একটি মাত্র মনোব্রোম জাতক তৈরি হতে পারে, গঠন সংকেত লেখো। তাহলে যেখানে হাইড্রোজেন টাইপ অফ হাইড্রোজেন একটাই, টাইপ অফ হাইড্রোজেন যদি একটাই হয় তাহলে সেখান থেকে এক ধরনেরই ওই হাইড্রোজেনটাকে সাবস্টিটিউট করে ব্রোমিন যদি ইনক্লুড করি, মোনোব্রোমোনেটেড বলেছে, তাহলে মোনোব্রোমিনেটেড প্রোডাক্ট একটাই তৈরি হতে পারে, তাহলে ওখানে এক ধরনেরই হাইড্রোজেন থাকবে। দু ধরনের হাইড্রোজেন হলে দু ধরনের প্রোডাক্ট, মানে দুটো আলাদা আলাদা ব্রোমিনেটেড প্রোডাক্ট হতে পারে। এক ধরনেরই যদি হাইড্রোজেন ওখানে তৈরি হওয়ার চান্স থাকে তাহলে ওখানে এক ধরনেরই মোনোব্রোমিনেটেড প্রোডাক্ট তৈরি হবে। তাহলে সেই স্ট্রাকচারটা আমার কেমন তৈরি হতে পারে, যেখান থেকে মোনোব্রোমিনেটেড প্রোডাক্ট তৈরি হবে, এক ধরনেরই হাইড্রোজেন রাখতে পারি, কতগুলো হাইড্রোজেন কতগুলো কার্বন দিয়েছে, C 8টা কার্বন দিয়েছে। তাহলে এটা একটু ট্রায়াল অ্যান্ড ইররের মতো ব্যাপার, যে এক ধরনেরই আমি হাইড্রোজেন পাবো, দু ধরনের হাইড্রোজেন থাকবে না। এক ধরনের হাইড্রোজেন থাকলে এখান থেকে যে ব্রোমিনেটেড প্রোডাক্ট, মোনোব্রোমিনেটেড অবশ্যই, একটা ব্রোমিন হাইড্রোজেনকে রিপ্লেস করে সেই জায়গায় ব্রোমিন ঢুকবে। তাহলে এই কম্পাউন্ডটা তুই যদি দেখিস, এই কম্পাউন্ডটা তুই যে কোনো একটা হাইড্রোজেনকে সরিয়ে তার জায়গায় ব্রোমিন ঢোকা, মানে ধর হাইড্রোজেন সরিয়ে ব্রোমিন মানে এরকম, এটা তুই যে কোনো জায়গাতে কর না কেন এক ধরনেরই প্রোডাক্ট আসবে। এটা তোকে ট্রায়াল ইরর করে দেখে নিতে হবে কোন কম্পাউন্ডের জন্য হচ্ছে, হঠাৎ করে তুই বলতে পারছিস না।
একটু ট্রায়াল ইরর করে স্ট্রাকচারটা ড্র করতে হবে। হ্যাঁ, এই পার্টিকুলার কম্পাউন্ডে এক ধরনেরই হাইড্রোজেন আছে, যেখানে মোনোব্রোমিনেটেড প্রোডাক্ট হলে এক ধরনেরই হতে পারে, মাল্টিপল টাইপ মোনোব্রোমিনেটেড প্রোডাক্ট হতে পারে না, কারণ এখানে সিঙ্গেল টাইপ অফ, যতগুলো টাইপ অফ হাইড্রোজেন ততগুলো মোনোব্রোমিনেটেড প্রোডাক্ট আলাদা আলাদা। এটা এখানকার ফান্ডাটা। আচ্ছা, এটা আমরা যখন আমরা হ্যালোজেনেশন করবো সেখানেও আসবে। বলছে 2 হাইড্রক্সি প্রোপানোয়িক অ্যাসিড কি একটি আলোক সক্রিয়। আচ্ছা, আলোক সক্রিয় মানে অপটিক্যাল অ্যাক্টিভ। অপটিক্যাল অ্যাক্টিভিটি আবার সিলেবাসে নেই, সেই যে বলেছিলাম স্টিরিও কেমিস্ট্রি সিলেবাসে নেই। তো স্টিরিও কেমিস্ট্রি যদি সিলেবাসে নেই তো এটা নিয়েও আমার কিছু যায় আসছে না। আচ্ছা, জৈব যৌগে কোন আবার ল্যাসাইন টেস্টের জায়গা আসছে, সিলেবাসে নেই। আচ্ছা, কোন যৌগেতে কাইরাল কার্বন পরমাণু, সিলেবাসে নেই, কারণ স্টিরিও কেমিস্ট্রি নেই। স্টিরিও কেমিস্ট্রি পরের বছর পড়বি আমার আবার, এবং আমরা শেষের দিকে চলে এসেছি। আচ্ছা, প্রদত্ত কোনটি তীব্র অম্ল। তীব্র অম্ল কি করে আমরা বুঝবো? কার্বনের হাইব্রিডাইজেশন দেখলেই এক্ষেত্রে উত্তর আমরা করে ফেলবো। সিম্পল কোশ্চেন। তাহলে কোশ্চেন দেখ, C2H2 মানে কম্পাউন্ডটা কিরকম? কার্বনের সাথে কার্বনের ট্রিপল বন্ড, হাইড্রোজেন, দিস ইজ C2H2। C6H6 মানে কি? CH3 বন্ড CH3, সব সিঙ্গেল বন্ড, মানে sp3 হাইব্রিডাইজড। আচ্ছা, C6H6, সরি C2H6টা C এরটাকে ড্র করে দিয়েছি। আচ্ছা, মুছি। কি আছে? C6H6 মানে বেনজিন। C6H6 মানে যদি বেনজিন হয় প্রতিটা কার্বন sp2। এটা কি? CH3 বন্ড CH3 বন্ড CH3 মানে সবগুলো sp3। তাহলে এটা ট্রিপল বন্ড দিইনি, দেখেছিস? ডবল বন্ড দিয়ে ফেলেছি। মুখে বললাম ট্রিপল বন্ড, দিয়েছি ডবল বন্ড। তাহলে এটা হচ্ছে C2H2 C6H6। তাহলে এখানে sp কার্বন, এখানে sp2 কার্বন, এখানে sp3 কার্বন, আর এখানটায় তুই যদি দেখিস CH3OH, ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, অক্সিজেনের সাথে হাইড্রোজেন। এবার তোকে দেখতে হবে এখানে হাইড্রোজেনটা, প্রতিটা একটা যদি হাইড্রোজেনকে আমি চুজ করে নিই, হাইড্রোজেনটা একটা sp কার্বনের সাথে, এখানে হাইড্রোজেনটা একটা sp2 কার্বনের সাথে, এখানে হাইড্রোজেনটা একটা sp3 কার্বনের সাথে, এখানে হাইড্রোজেনটা একটা অক্সিজেনের সাথে। তাহলে এখানে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা দেখতে হবে। আবার নোটটা ওইটাকে আবার শুরু থেকে হবে, যা মার্ক করেছি সেগুলো চলে যাবে। ঠিক আছে, কি আর করা যাবে, ওটা লোড হোক ওদিকে। এইটা একটা ইস্যু হয়, কি করা যাবে, কিছু তো করার নেই, ওটা ওদিকে লোড হোক ওর মতো, চলে গেল। তাহলে এখানে ভাবি আমি, ততক্ষণে ওইটা আর কি আর লোড হবে, ততক্ষণ উত্তরটা ভাব না, কিছু করার নেই, আমাকে ব্রাউজার থেকে আরেকবার ওটাকে চালু করতে হবে। ওটা লোড হোক, ততক্ষণ আমরা উত্তরটা ভাবার চেষ্টা করি। 27এরটা তাহলে আলাদা আলাদা হাইব্রিডাইজড কার্বনের সাথে অ্যাটাচড আছে, তাই তো? আলাদা আলাদা হাইব্রিডাইজড কার্বনের সাথে যখন অ্যাটাচড আছে, সেখানে হাইব্রিডাইজেশনটা দেখে আমাদের বলতে হবে। ভাব, এটা লোড হোক, একটু ওয়েট কর। এটা লোড হোক। চল পরের শেষের দিকের কোশ্চেন, এই পেজে এই কোশ্চেনটা, তাই না? এই কোশ্চেনটা যদি আমরা আবার যেখানে ছিলাম, তাহলে যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে এই কার্বনটা, এখানে যে কার্বনটা আছে সেটা হচ্ছে sp, এখানে যেটা আছে সেটা sp2, এখানে কার্বন যেটা আছে সেটা sp3, আর এখানে আছে অক্সিজেন অ্যাজ ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। তাহলে এগুলো সবই হাইড্রোকার্বন। যে কোনো কার্বনেরই আমি যদি বলি ইলেকট্রোনেগেটিভিটির, আমি যদি কথা বলি, অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি এদের থেকে সব থেকে বেশি হবে। তারপর কে থাকবে? কার্বন যার হাইব্রিডাইজড sp, তারপরে কার্বন যার হাইব্রিডাইজড sp2, এবং সব থেকে লেস ইলেকট্রোনেগেটিভ হবে কার্বন যার হাইব্রিডাইজেশন হচ্ছে sp3। তাহলে কোনো sp হাইব্রিডাইজড কার্বন মোর ইলেকট্রোনেগেটিভ, সেটা কার্বনের হাইব্রিডাইজেশনের মধ্যে তুলনা করলে, কিন্তু অক্সিজেন ইটসেলফ হায়ার ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, তো অক্সিজেনকে কেউ ছুতে পারবে না, তো অপশন ডি। আচ্ছা, এই মধ্যে কোনটা সব থেকে বেশি আমলি কেন? আগে বলে দিয়েছি ক্লাসের শুরুতে, নিচে যৌগগুলির আইউপ্যাক নোমেনক্লেচার করতে বলেছে, দুদিক তিনটে আছে, এটা আগেও ছিল 1 2 3, তাহলে টোটাল কার্বন তিনটে, তাহলে প্রোপান 1 2 3 ট্রাইল। এই কম্পাউন্ডটাই দেখ, CH3COOH থাকলে সেখান থেকে নাম্বারিং স্টার্ট হয় 1 2 3 4, এবং 3 নম্বর কার্বনে দুটো মিথাইল অ্যাজ এ ব্রাঞ্চ, দুটো ক্লোরিন অ্যাজ এ ব্রাঞ্চ আছে, তাহলে ব্রাঞ্চের নোমেনক্লেচার আগে করতে হবে। তাহলে 3,3 ডাইক্লোরো মিথিল বিউটানোইক অ্যাসিড, তাই তো? তাহলে 29 হলো। 30, কোন ধর্মের জন্য স্থায়িত্ব বেশি? ইন্ডাকটিভ ইফেক্ট, হাইপার কনজুগেশন, বারবার বলা হলো এটাকে নিয়ে আজকে, একই কোশ্চেন দেখ রিপিট। কোন কার্বন আয়ন সব থেকে বেশি স্থিতিশীল? এবার দেখ, কার্বন আয়ন এটা তো কিছু ব্যাপার না, এখানে ইন্ডাকটিভ ইফেক্ট প্লাস আই ইফেক্ট দিয়ে কার্বন আয়নটাকে হাইলি আনস্টেবল করছে, হবে না। এখানে কি তিনটে মাইনাস আই ইফেক্ট, তিনটে প্লাস আই ইফেক্ট দিয়ে আনস্টেবল করছে, হবে না। এখানে একটা ইন্ডাকটিভ ইফেক্ট দিয়ে আনস্টেবল করছে, হবে না। তাহলে কোনোটাই স্টেবল নয়, এগুলো আরও বেশি আনস্টেবল, তাহলে অপশন এ অটোমেটিক্যালি জিতে যাচ্ছে, কারণ বাকিগুলো খুবই আনস্টেবল। আচ্ছা, 31 হলো।
32 CH3CN নিউক্লিওফাইল ইলেকট্রোফাইল হিসেবে আচরণ করে, ক্লাসের শুরুতেই বললাম, রেজোনেন্সটা দেখিয়ে বলবি। যৌগটার আইউপ্যাক নোমেনক্লেচার দেখ, এখানে দুবার সি ডাবল বন্ড সিও আছে, কার্বনিল আছে। তাহলে দেখ কার্বনিলকে আমি যদি ভাবি 1 নম্বর 2 নম্বর, এদিক থেকেও 2 নম্বরে, এদিক থেকে ভাবলেও 2 নম্বরে, তাহলে দুদিক থেকে সেম নম্বরে কার্বনিল, তাহলে কি যে কোনো একদিক থেকে করলে হবে? ব্রাঞ্চ দেখতে পাচ্ছি আমরা একটা, এই ব্রাঞ্চটাকে যদি লেফট টু রাইটে ভাবি 1 2 3 4 পাচ্ছি ব্রাঞ্চ, কিন্তু রাইট টু লেফটে আমরা যদি ভাবি, রাইট টু লেফটে ভাবলে 1 2 3 ব্রাঞ্চ, তাহলে রাইট টু লেফটে নাম্বারিং হবে 3 4 5 and 6, 6টা কার্বন, 3 নম্বরে ক্লোরো, তাহলে 3 ক্লোরো, এত দূর 6টা কার্বন, হেক্স, তো 3 ক্লোরো হেক্স, এত দূর পর্যন্ত আমরা করলাম, 3 ক্লোরো হেক্স হলো। দেন এবার আমরা কি করব, 2,5 ডাই ওন, এটা হচ্ছে এটার নাম, ঠিক আছে বেশ। 34, হ্যাঁ এই কম্পাউন্ড দুটোর স্ট্রাকচার ডাক করতে বলেছে, তাহলে বলছে হেক্স 1in4 আইন, হেক্স 1in4 আইন, হেক্স, তাহলে আমি 6টা কার্বন তো ড্র করি, কটা হলো 1 2 3 4 5 6, তাহলে হেক্স 1in, 1 নম্বর ইন 2 3 4 4 আইন, তাহলে CH3 CH2 1 2 3 CH, এখানে CH2, এই কার্বনটা 3 আর 4 কিছুই নেই, এই কার্বনটা 3 আর 4 কিছুই নেই, CH3, তাহলে এটা হয়ে গেল কম্পাউন্ডের স্ট্রাকচার। তাহলে এখানে দেখ 1 নম্বরে ইন, 4 নম্বরে আইন, 6টা কার্বন, তো এটাই যদি হয় বলে থাকে তাহলে এটাই বেশ। এবার তারপরে কম্পাউন্ডের কি নাম বলেছে, 5 অ্যামিনো পেন্ট 3 ইনোইক অ্যাসিড, তাহলে 5 অ্যামিনো পেন্ট 3 ইনোইক অ্যাসিড, বুঝতে পেরেছিস? ঠিক আছে, তাহলে 3 ইনোইক অ্যাসিড, 3 নম্বরে ইন আছে, 5 নম্বরে অ্যামিনো আছে, এবং ইনোইক অ্যাসিড আছে, শেষে ওইক অ্যাসিড আছে, তাহলে COOH এর কার্বনটাকে ধরতে হবে, অ্যামিনো পেন্ট 5টা কার্বন আছে টোটালে, তাহলে অ্যামিনো পেন্ট, তাহলে 5টা কার্বন, 3 4 5 3 4 5, হ্যাঁ। এবার কি বলেছে 5 অ্যামিনো, তাহলে 5 নম্বর কার্বনে অ্যামিনো মানে অ্যামিন, আচ্ছা 5টা কার্বন, COOH এর কার্বনটাকেও মেন চেনের মধ্যে ইনক্লুড করতে হবে, তাহলে COOH, তাহলে 1 2 3 4 5, তাহলে অ্যামিনো পেন্ট হলো, মাঝখানে কি আছে 3 ইনোইক অ্যাসিড, তাহলে 1 2 3 ইনোইক অ্যাসিড। এবার প্রয়োজন মতো এখানে হাইড্রোজেন বসিয়ে নিয়ে কম্পাউন্ড কমপ্লিট হয়ে গেছে, আমি আর হাইড্রোজেনগুলো লিখছি না। দেন -I প্রভাবের ঊর্ধ্বক্রমে সাজাও, যত বেশি ইলেকট্রোনেগেটিভিটি তত বেশি -I, তাহলে আয়োডিন ব্রোমিন ক্লোরিন ফ্লুরিন, তাহলে যত বেশি কি বলবো ইলেকট্রোনেগেটিভিটি তত বেশি তার -I, তাহলে যেরকম করে লেখা রয়েছে ওটাই ঊর্ধ্বক্রমে সেজে যাবে। আচ্ছা, এটা টেক্সটেও দেওয়া রয়েছে, -I ইফেক্টের প্রভাব দেখবি ওখানে লেখা রয়েছে, ইনঅ্যাক্টিভ ইফেক্ট যেখানে আছে ওখানে করা রয়েছে। এর মধ্যে কোনটা বেশি স্থায়ী? স্বাভাবিক, যেখানে বেশি মিথাইল গ্রুপ, যেখানে মিথাইল নাম্বার অফ মিথাইল গ্রুপটা যেখানে বেশি সেটা বেশি স্টেবল হবে, স্বাভাবিক, তো আগের কোশ্চেনের মতনই। নিচের যৌগগুলিতে ইলেকট্রোফিলিক কেন্দ্রটি চিহ্নিত করো, কোনটা ইলেকট্রোফিলিক কেন্দ্র? ইলেকট্রোফিলিক কেন্দ্র মানে E+ সেন্টার কোনটা সেটা চিহ্নিত করতে বলেছে। CH3CHO আছে, CH3CN আছে, খুব সিম্পল, CH3CHO অ্যালডিহাইডের কথাটা যদি আমরা ভাবি, অ্যালডিহাইডের কথা হলে কি হবে, অ্যালডিহাইড হচ্ছে CH3 C ডাবল বন্ড OH, অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ, সিগমা বন্ড বড় ইলেকট্রনিক 10, এটা ডেল্টা নেগেটিভ, এটা ডেল্টা পজিটিভ, তাহলে এইটা হচ্ছে তোর E+ সেন্টার। আর সায়ানাইডের ক্ষেত্রে কি হয়, সায়ানাইডে নাইট্রোজেন মোর ইলেকট্রোনেগেটিভ হওয়ার জন্য নাইট্রোজেন নিজের দিকে ইলেকট্রন ডেন্সিটি টেনে রাখে, এছাড়া রেজোনেন্স দিয়েও আমি একটু আগে দেখালাম। তাহলে CH3CN এর আমি যদি কথা বলি, এখানে এটা ডেল্টা নেগেটিভ, এটা ডেল্টা পজিটিভ, তাহলে এইটা হচ্ছে তোর ইলেকট্রোফিলিক সেন্টারটা, ঠিক আছে? এইভাবে আমাদের এখানে করতে হবে। এই ছিল তোর জিওসির প্রশ্ন। এবার জিওসিতে আমরা স্টিরিওকেমিস্ট্রি যেহেতু নেই ওটা করতে হলো না, ল্যাসাইন টেস্ট ওই যে সেপারেশন টেকনিক্স ওগুলো নেই, তাহলে ওটা করতে হলো না। আর দু একটা কোশ্চেন এক্সপ্লেনেশন একটু ঠিক করে দিতে পারলাম না, তার রিজনটা হচ্ছে হাইড্রোকার্বনে আছে, হাইড্রোকার্বনে ওই জিনিসটা আমরা ডিটেলে পড়বো, কোনটা ওই বেনজিন রিংয়ে ব্রোমিন ছিল কেন নিউক্লিওফাইলকে ঢুকতে দিল না, তাড়াতাড়ি করে একটু এক্সপ্লেনেশন করলাম। আর একটা কোন কোশ্চেনটা জানো ঠিক মনে পড়ছে না, কোন কোশ্চেনটা যেন বললাম আমরা পরে পড়বো, হ্যাঁ অ্যারোমেটিসিটির ওই জায়গাটাও আমরা বললাম, ওটা তো আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বনে পড়বো। তাহলে যে দুটো এক্সপ্লেনেশন বললাম না বা অল্প করে বললাম সেগুলো ডিটেলে আমরা নেক্সট চ্যাপ্টারে পড়বো, তো ওটা নিয়ে প্যানিক করার কিছু নেই। আশা করি কোশ্চেন কীরকম টাইপের আসবে বুঝতে পারছিস। তাই কী করবি আমি একটা সাজেশনের মতো বলি, শোন, তোরা যেটা করবি সেটা হচ্ছে যে SN1 SN2 E1 E2 এর যেটুকু আমি ক্লাসে পড়িয়েছি, যেটুকু জিনিস আমি ক্লাসে পড়িয়েছি সেটুকু জিনিস পড়বি,
সেটুকু জিনিস পড়বি, ওই মিথাইল গ্রুপ দিয়ে যে এক্সপ্লেনেশনটা পড়িয়েছি ক্লাসে ওটা দিয়েই মোস্টলি কোশ্চেন আসবে। আর কার্বোকাটানের স্টেবিলিটি বলতে যেগুলো পড়িয়েছি ওই টাইপেরই তো কোশ্চেন দেখলি, মানে ক্লাসে যেটুকু করিয়েছি ছায়াপ্রকাশনীর তোর বই থেকে সেটুকু কোশ্চেনই আসবে, তার বাইরে অত কোশ্চেন আসবে না। তার বাইরে আর যেগুলো দেখবি সেগুলো এন্ট্রান্সের জন্য, এখানের জন্য অত দরকার নেই। ঠিক আছে, তাহলে আমাদের প্রিভিয়াস ইয়ারে এতটা পড়লেই মোটামুটি হয়ে যাচ্ছে, তাহলেই হবে। তাহলে আজকে এতটাই থাকলো, পরের দিন আমরা নতুন চ্যাপ্টার শুরু করবো, হাইড্রোকার্বনটা শুরু করবো, কারণ হাইড্রোকার্বনটা বড় চ্যাপ্টার, টাইম লাগবে বেশ কিছুটা, অনেক রিয়াকশন পড়তে হবে। আর যারা হাইড্রোকার্বন বা জিওসি ভালো করে পড়তে চাইছিস, সেমিস্টার 1-এ অ্যাটমিক স্ট্রাকচার, বন্ডিং, পিরিয়ডিক টেবিল এগুলো ভালো করে পড়বি, দেন জিওসি পড়বি, কনসেপ্ট ক্লিয়ার হলে তারপরে হাইড্রোকার্বন পড়বি। না হাইড্রোকার্বনে এত রিয়াকশন আছে, মুখস্থ শুধু করতে গেলে কোনোদিন ঠিক করে মনে রাখতে পারবি না, তোর মনে হবে অর্গানিক সব মুখস্থ করতে হয়, দিয়ে তোর গোটা অর্গানিকটা কেচে যাবে। তো অর্গানিক ভালো করে করতে চাইলে সেমিস্টার 1-এ যেগুলো আছে ওগুলো প্রথম থেকে ভালো করে পড়ে আসতে হয়, কারণ প্রতিটা চ্যাপ্টার ইন্টার রিলেটেড। ইন্ডিভিজুয়াল তুই যদি ডিস্টিংক্ট চ্যাপ্টার করে এক একটা পড়ে নেবো ভাবিস ওটা হয়নি পরেরটা পড়ে নেবো, হবে না, সব ইন্টার রিলেটেড। এই জন্য কিন্তু প্রবলেম হবে যদি আগেরগুলো না পড়িস। এটা আমি বারবার বলে আসছি জিওসি পড়াতে সেমিস্টার 1-এ টপিকগুলো পড়বি, সেমিস্টার 1-এ টপিকগুলো পড়বি, এখনও বলছি, এখনও টাইম আছে। সেমিস্টার 1-এ যদি অ্যাটমিক স্ট্রাকচার বন্ডিং ঠিক করে না হয় ওগুলোতে টাইম দেওয়ার এখনও টাইম আছে। 12-এ যখন উঠে পড়বি, পরের 3rd 4th সেমিস্টারের দিকে যখন যাবি, এন্ট্রান্সের প্রেসার আসবে, বোর্ডের প্রেসার আসবে, পুরোনো ব্যাকলগ আর ক্লিয়ার করতে পারবি না, এখন ক্লিয়ার করে নিতে পারবি। ঠিক আছে, তো এটাই অ্যাডভাইস দেওয়ার, আর তো কিছু বলার নেই। বাকি আমরা নেক্সট ক্লাস থেকে হাইড্রোকার্বন স্টার্ট করবো।